আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে মূলত আমি আ একটা মানে কেস স্টাডি থেকে কিভাবে একটা কমপ্লিট end-to-end অটোমেশন ওয়ার্কফ্লো বানানো যায় এবং একই সাথে আমরা দেখব যে আ যদিও স্ক্র্যাচ থেকে দেখব না এই জিনিসটা যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট এর থ্রুতে কিভাবে আমরা কেস স্টাডিটাকে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। জাস্ট আমার অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। আমি এই জিনিসটা অর্থাৎ এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল থেকে আমরা যে আমাদের সিনারিও গুলোকে যে ইমপ্লিমেন্ট করছি, ওখান থেকে ডাটাগুলোকে কিভাবে অটোমেট করে আমরা end-to-end অটোমেশন পারপাস এ ইউজ করতে পারি। এই জিনিসটাকে আমরা একদম স্ক্র্যাচ থেকে দেখব ইনশাআল্লাহ। তো এটা ছিল আমার একটা আ ই সেটা হচ্ছে আ একটা জায়গায় এপ্লাই করছিলাম একটা কোম্পানিতে। তো তারা হচ্ছে আমাকে একটা প্রি টাস্ক দিছে আরকি। প্রি ইন্টারভিউ টাস্ক। ওকে। এই জিনিস তাদের আমরা যদি অ্যাসেসমেন্টটা দেখি বলতেছে অ্যাসেসমেন্ট ফর অপারেশনস অ্যান্ড এ অটোমেশন স্পেশালিস্ট। সো তাদের সিনারিওটা ছিল এরকম পেশেন্ট কেয়ার অর্থাৎ এটা হচ্ছে একটা ইউএস বেসড কোম্পানি যারা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের আশ্রয়কেন্দ্র নট লাইক যে আশ্রয়কেন্দ্র এটা হচ্ছে এই যে আমরা বলি বৃদ্ধাশ্রম বা এই টাইপের ফ্যাসিলিটি দিয়ে মানে একটা তারা একটা কি করছে একটা প্রতিষ্ঠান বিল্ড আপ করছে। তো বলতেছে তারা তাদের মানে তাদের অর্থাৎ তাদের কার্যক্রমটা শুরু করছে 2018 সাল থেকে এবং আ এটা হচ্ছে ২ টা ফ্লোরের মধ্যে তাদের কোম্পানিটা বিস্তৃত বিস্তৃত। আ এবং এই ২ টা ফ্লোরে টোটাল ১২ টা করে রুম আছে। ওকে? টোটাল ১২ টা রুম আছে। এবং তাদের রিকোয়ারমেন্ট এর মধ্যে বলা আছে যে এখানে কিছু আ মানে এইখানে যে তারা যে ব্রিফটা করছে এখানে কিছু মানে আনক্লিয়ার জিনিস থাকতে পারে। এগুলোকে অ্যাজিউম করে আমাকে সামনে আগাইতে হবে। ওকে? তো ওভারঅল সিনারিওটা যদি আমরা একটু বলি, এই যে কোম্পানিটার কথা বলতেছি, তারা হচ্ছে পেশেন্টদেরকে কি করে সার্ভিস প্রোভাইড করে। তো বলতেছে তারা পার বেডে $২,০০০ থেকে $৩,৫০০ পর্যন্ত চার্জ করে এবং টোটাল বর্তমানে ৮ জন পেশেন্ট আছে। এই ৮ জন পেশেন্টের মধ্যে ৩ জন হচ্ছে ৮ জন পেশেন্টকে টেক কেয়ার করার জন্য বা লুক আফটার করার জন্য ৩ জন কেয়ার গিভার রাখছে তারা। এবং তারা হচ্ছে 1:3 রেশিওতে তাদের সাপোর্ট গুলা দেয় পেশেন্টকে। ওকে? বাট এখানে একটা লাঞ্চ টাইম দিছে। সো এখানে একটা জিনিস উল্লেখ করছে, ইচ কেয়ার গিভার টেকস 30 মিনিট লাঞ্চ ব্রেক এট ডাউন। পুরোপুরি ৩০ মিনিট বিরতি নেয়। এখন এই জায়গাতে একটা কি আ আ মানে ব্রিফটা হচ্ছে ক্লিয়ার না। মানে এখানে যে তারা বলছে 1:3 রেশিও। তাহলে 1:3 রেশিও হইলে তখন এই 30 মিনিটে কিন্তু আ পেশেন্টদেরকে মনিটর করার মতো কেউ থাকে না। তো আ তখন আমি এই প্রবলেমটাকে সলভ করছি কিভাবে? অর্থাৎ আ একটা স্ট্যাগার্ড schedule হবে। ওকে? ব্রেক schedule হবে আরকি স্ট্যাগার্ড ব্রেক schedule। এখানে 1:4 রেশিওতে কাজ করবে। মানে একজন হচ্ছে সাপোজ ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত তার লাঞ্চ ব্রেক। পরের কেয়ার গিভার এর জন্য হচ্ছে ১২:৩০ থেকে ১টা। ৩ নম্বর কেয়ার গিভার এর জন্য আমরা ১টা থেকে ১:৩০ পর্যন্ত মানে লাঞ্চ ব্রেকের টাইমটাকে আমরা কি করতে পারি সর্ট আউট করে দিতে পারি। তাহলে ইন দ্য মিন টাইম তখন তাদের কেয়ার গিভার টু পেশেন্ট রেশিওটা হচ্ছে কি 1:4 বলেছি। ওকে? একজন কেয়ার গিভার ৪ জন পেশেন্ট দেখবে। যেহেতু টোটাল পেশেন্ট হচ্ছে কয়জন? ৮ জন। এখন পার মান্থে বলতেছে আ আ প্রত্যেকটা পেশেন্টের ৩ টা প্রেসক্রাইবড মেডিকেশনস থাকে। ওকে? এবং টোটাল পার মান্থে আ লোকাল ফার্মেসি থেকে তারা $৪০০ করে কি করে? অর্থাৎ মেডিকেশন বাবদ খরচ করে। ওকে? আরেকটা সিনারিও দিছে সেটা হচ্ছে তাদের একটা সেলস টিম থাকে। এই সেলস টিম হচ্ছে কি পেশেন্টস গুলাকে তাদের ফ্যাসিলিটিতে বা অর্থাৎ তাদের ইনস্টিটিউশন এর মধ্যে কি নিয়ে আসে। ওকে? আ এখন তারা বলতেছে তাদের অ্যাক্টিভ আওয়ারটা হচ্ছে কত? পার ডে তে অ্যাক্টিভ আওয়ার থাকে 6 আওয়ার এবং 45 টা কল করে অন এভারেজ কল ডিউরেশন হচ্ছে ৮ মিনিট। সো এখানে একটা সমস্যা থাকে যখন বলতেছে ৪৫ টা কল করে ৮ মিনিট করে। তাহলে ইন টোটাল হচ্ছে কত? ৬০ মিনিট সরি ৩৬০ মিনিট। এবং তাদের অ্যাক্টিভ আওয়ার হিসেব করলে আমরা দেখতে পাই যে তাদের আ টোটাল টাইমটা হচ্ছে কত? ৩৬০ মিনিট। তার মানে এই জিনিসটা তো একটা কি আছে? মানে তাদের ব্রিফটা হচ্ছে ক্লিয়ার না। হুম?
সো এইটার ভিতরে আমরা বলতে পারি যে কি এখানে আমরা অ্যাজিউম করে নিছি যে এখানে তার অন্যান্য কাজগুলো এই টাইমের মধ্যে করে। সো এইটাই ছিল ওভারঅল সিনারিও। তারপর আরেকটা দিছে ৮ জন পেশেন্টের মধ্যে ৩ জন অলরেডি মানে তারা যখন তাদের প্রতিষ্ঠানটা যখন থেকে লঞ্চ করছে তখন থেকেই এই ৩ জন পেশেন্ট তাদের আ সার্ভিসটা নিচ্ছে। সো প্রথমত আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে এই প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং একই সাথে আমার প্রপোজড সলিউশন গুলোকে রিপ্রেজেন্ট করতে হবে এবং সলিউশনটা আমরা কেন দিচ্ছি এটার একটা রিজন দেখাইতে হবে। পরের স্টেপে হচ্ছে পুরো জিনিসটাকে এনআইটেন দিয়ে অটোমেট করতে সরি ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে হবে। মানে আমরা আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এখানে টুল হিসেবে ক্লিকআপটাকে ইউজ করা হয়েছে। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল হিসেবে আমি ক্লিকআপটাকে ইউজ করছি। তারা যেটা বলছে মেনশন করছে আরকি তাদের রিকোয়ারমেন্টে। সো ক্লিকআপের মধ্যে এই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে হয়েছে। একটা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করছিলাম। তারপর হচ্ছে পেশেন্ট কেয়ার তারা হচ্ছে কি একটা মেডিকেশন ট্র্যাকিং সিস্টেম চাই যাতে কেয়ার গিভাররা ট্র্যাক করতে পারে কোন মেডিসিনটা প্রোভাইড করা হয়েছে। আর যদি কোনো পেশেন্ট মেডিসিন নিতে আহ, অস্বীকৃতি জানায় তখন ওই জিনিসটাকে কি করা নোট ডাউন করা। তারপর হচ্ছে একটা সিআরএম বিল্ড করতে হবে সেলস টিমের জন্য। তারপর হচ্ছে একটা সেলস ড্যাশবোর্ড থাকবে। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে দে অলসো ওয়ান্ট টু ডেভেলপ এ সিস্টেম টু মেইনটেইন আ লিস্ট অফ রিলেটিভস ফর পেশেন্ট। পেশেন্টের রিলেটিভদের জন্য একটা কি করতে হবে সিস্টেম ডেভেলপ করতে হবে যারা উইকলি কি করবে ভিজিট করবে। ওকে, উইকলি ভিজিট করবে। So the contact list should include relative details, such as their location, latitude, longitude. মানে লোকেশনটাকে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডে কি করতে হবে রাখতে হবে। এই জিনিসটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটির অর্থাৎ ক্লিকআপের মধ্যে এক্সাক্ট ল্যাটিটিউড লঞ্জিটিউড ইউজ না করেই আমরা চাইলে কি করতে পারি এখানে লোকেশনটাকে সরাসরি আমরা বলে দিতে পারি এটা ওয়াশিংটন যেটা একটা ইউএস বেসড কোম্পানি। সো এখানে আমরা দিতে পারি ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক। ওকে, ব্লা তো পরবর্তীতে অন্বেষণে আমরা ওই লোকেশনটাকে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডে কি করতে পারি এক্সপ্রেস করতে পারি। আমাদের এরকম এটা হচ্ছে এসটিডিপি রিকোয়েস্টের থ্রুতে করা হয়। সো সেকেন্ড টাস্কটা ছিল হচ্ছে পুরো জিনিসটাকে অটোমেট করে নেটেন দিয়ে আমি যদি এই জিনিসটাকে দেখি দেয়ার পেশেন্ট রিলেটিভস ভিজিট দ্যাম ফ্রম টাইম টু টাইম। পেশেন্টের রিলেটিভ গুলো কি টাইম টু টাইম ভিজিট করে দেয়ারফর দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট অ্যান অটোমেটেড ইমেল। তাহলে তারা কি চাচ্ছে একটা অটোমেটেড ইমেল চাচ্ছে অ্যান্ড অ্যালার্ট সিস্টেম where the when patient relatives are scheduled to visit, যখন পেশেন্টের রিলেটিভরা ভিজিট করার জন্য একটা স্কেডিউল করে on that day the system automatically sends them an email with weather forecast data for the visit date। মানে যেই ডেটে তারা ভিজিট করবে এই প্রতিষ্ঠানটাতে অর্থাৎ পেশেন্ট তাদের পেশেন্টদেরকে পেশেন্টদের সাথে দেখা দেখা করার জন্য মূলত ওই দিনের একটা ওয়েদার ফরকাস্ট আমরা পেশেন্টের রিলেটিভের কাছে কি করবো ইমেলে সেন্ড করবো। তো এরপরটা বলতেছে দ্য রিলেটিভ লিস্ট উইল বি অন ক্লিক আপ উইথ দ্য ডেটা। তাহলে এখানে রিলেটিভের লিস্টটা থাকবে কোথায় ক্লিক আপ যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল করছি ওটার মধ্যে। Based on this, email will send to them and real weather forecast to visit day so they can prepare for the visit. এটার উপর নির্ভর করে ইমেল উইল বি সেন্ড টু দেম। মানে এই যে ডেটাগুলোকে স্টোর করতেছে রিলেটিভের ডেটাগুলোকে এগুলোকে ইমেলের থ্রুতে কি করব এটার উপর নির্ভর করে ডেটাগুলোর উপর নির্ভর করে আমরা ইমেলটাকে মানে রিয়েল ওয়েদার ফরকাস্ট ভিজিট ডেতে রিয়েল ওয়েদার ফরকাস্টের ডেটাগুলোকে আমরা রিলেটিভের কাছে কি করব সেন্ড করব রিলেটিভের ইমেলের কাছে ইমেলে সেন্ড করব। তারপর ইউজুয়ালি দ্য scheduled visit date is 3 days from their addition to the relative list included। এখানে একটা আমার একটা মিসকনসেপশন ছিল যেটা সলভ করতে ভুলে গেছিলাম আর কি। এটা ফিক্স করতে পারি না মাথায় ছিল না। অর্থাৎ এখানে একটা কন্ডিশন দিচ্ছিল দ্য scheduled visit date is 3 days from their addition to the relative list included। এখানে ভিজিট ডেটটা হবে কি ক্লিক আপে কোন একটা রিলেটিভের লিস্ট বা ডেটা অ্যাড করার পরে মানে 3 দিন পরে হবে কি তার ভিজিট ডেট 3 দিন। তো এই জিনিসটাকে আমি ওই দিনে অর্থাৎ ভিজিট ডেটে যেদিন লিস্টটাকে অ্যাড করতেছি
ওখানে একটা কলাম রেখে দিয়েছিলাম যে এই তারিখ ভিজিট করবে। ওকে, সো ওই দিনের ডেটাটাই মূলত আমি রিলেটিভের ইউজার ইমেলের কাছে কি করছি, সেন্ড করছি। So multiple relative can visit together as family on the same day. Your task is to build these automation using an item. So এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে বলছে। Everything above can be done with free plan of the source. So আমরা যদি ক্লিক আপটাকে ওপেন করি, so জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের মূল ওয়ার্ক স্পেস, পেশেন্ট কেয়ার ওয়ার্ক স্পেস। আমরা আমাদের মূল স্পেসে চলে যাচ্ছি, পেশেন্ট কেয়ার অপারেশনস। এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অলরেডি কিছু ফোল্ডারের ভিতরে আমরা কিছু লিস্টের মধ্যে কিছু ডেটা অলরেডি ইনসার্ট করে দিয়েছি কাস্টম ফিল্টার করে। তো আমার আপাতত যেহেতু আমি অটোমেশনটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তো আমরা মেইন পয়েন্টে চলে আসি। অর্থাৎ আমাদের কাছে এই যে ফ্যামিলি অ্যান্ড ভিজিটর্স যে ফোল্ডারটা আছে, এখানে পেশেন্ট রিলেটিভস এই লিস্টটার মধ্যে যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা আমাদের অটোমেশনে নিয়ে আসবো। তো আমি একটু যদি ওভারভিউ দিই, এক্স্যাক্টলি এই লিস্টের মধ্যে কি আছে, এটা হচ্ছে কি, অর্থাৎ রিলেটিভের নেমটা আছে একদম বাঁ পাশে। তারপর হচ্ছে আমাদের পেশেন্টের নেম আছে, পেশেন্টের সিরিয়ালটা আছে, এটা পেশেন্ট নাম্বার কত। তারপর হচ্ছে পেশেন্টের সাথে এই রিলেটিভের আসলে রিলেশনশিপটা কি, এই জিনিসটাকে আমরা এখানে মেনশন করছি। তারপর কলামের মধ্যে কাস্টম ফিল্ডের মধ্যে আমরা ফোন নাম্বারটাকে রাখছি, রিলেটিভের ইমেলটা রাখছি। তারপরে ভিজিট ডে কত হবে, ভিজিট ডে কি করে হবে, আর তারপর হচ্ছে লোকেশনসটা কোন জায়গায়, এরপর হচ্ছে ভিজিট ডেটটা কবে। এই জায়গায় একটা এখানে আহ, এই এই জিনিসটা আসলে হওয়া উচিত যে আমি লিস্টের মধ্যে কবে ডাটাটাকে ইনসার্ট করতেছি, এটাই হচ্ছে ভিজিট ডেট। তো ইমপ্লিমেন্ট করার সময় এনে টেনে জাস্ট কি করতে হবে, তার 3 দিন পরে আমরা কি করব, মানে এটা হবে আমাদের মানে টাস্ক অ্যাড করার তারিখটা। অটোমেশনে নিয়ে আসার সময় তার 3 দিন পরের ডেটটাকে আমরা কি করবো, ভিজিট ডেট হিসেবে রাখবো। তো যাই হোক, এই জিনিসটা আমরা সরাসরি ভিজিট ডেট হিসেবে যে তারিখটাই দেই না কেন, আহ, ওই তারিখের ওয়েদারের ডেটা ইউজার অর্থাৎ রিলেটিভের ইমেলে জাস্ট পাস হবে। ওকে, আমরা একদম এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবো, যেটা অলরেডি আমি বিল্ড আপ করে রাখছি। স্ক্র্যাচ থেকে যদি আমি পুরো জিনিসটাকে দেখাই, আমরা নিউ একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। এই জায়গাতে আমাদের ওয়ার্কফ্লোর নামটা দিচ্ছে হচ্ছে পেশেন্ট কেয়ার রিলেটিভ ওয়েদার অ্যালার্ট। সো পেশেন্ট কেয়ার, পেশেন্ট কেয়ার এজেন্ট, পেশেন্ট কেয়ার এজেন্ট, পেশেন্ট কেয়ার এজেন্ট, রিলেটিভ ভিজিট ওয়েদার অ্যালার্ট, রিলেটিভ ভিজিট ওয়েদার অ্যালার্ট। ওকে, তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ ক্লিক আপে আমাদের যে ডেটাগুলো আছে, ক্লিক আপ এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের মধ্যে রিলেটিভে যে ডাটাগুলো আছে এগুলোকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমরা একটা ক্লিক আপ ট্রিগার ইউজ করব। এখানে ভেরিয়াস টাইপস অফ অপশন আছে, মানে ট্রিগার কখন হবে। ওকে, এখানে ট্রিগারটা কখন হবে এই জিনিসটাকে এখান থেকে নিতে হবে। এখানে এছাড়াও ট্রিগার ছাড়াও চাইলে আর বিভিন্ন ধরনের অ্যাকশনস আছে, এই অ্যাকশনস গুলোকে আমরা ইউজ করতে পারি। ক্রিয়েট এ চেকলিস্ট, ডিলিট এ চেকলিস্ট, আপডেট এ চেকলিস্ট। যেহেতু আমরা ট্রিগার করব, সো ট্রিগার অপশনটাকে নিচ্ছি। এখানে অপশন হিসেবে নিতে হবে কি কি আছে, অপশন হিসেবে অন ফোল্ডার ক্রিয়েটেড আছে, অন ফোল্ডার ডিলিটেড আছে, অন ফোল্ডার আপডেটেড আছে। তারপর হচ্ছে আমাদের অন গোল ক্রিয়েটেড, অন গোল আপডেট, অন গোল ডিলিটেড। আমাদের যেহেতু লাগবে হচ্ছে কি, যখন কোনো একটা টাস্ক অ্যাড করতেছে লিস্টের মধ্যে, তখন এই ট্রিগারটা কিভাবে চালু হবে। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব কি, অন টাস্ক ক্রিয়েটেড, এই ট্রিগারটাকে রাখবো।
এখান থেকে ক্রেডেনশিয়ালস হিসেবে ক্লিকআপের অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট ক্লিকআপের অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। ওকে, ক্রেডেনশিয়ালস গুলো পাস করে জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। তারপরে এই জায়গায় আমাদেরকে টিম নেম, যখন আমরা ক্লিকআপের অ্যাকাউন্টটাকে সেট আপ করবো তখন এখান থেকে টিম নেম বা টিমের আইডিটাকে পাস করতে হবে। যেহেতু আমাদের টিম নেমটা হচ্ছে কি পেশেন্ট কেয়ার ওয়ার্ক স্পেস, আমরা এই ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করবো। তাহলে এটাকে ট্রিগার করলে, তো এটাকে জাস্ট আমরা এক্সিকিউট করে আমরা যদি নিউ একটা টাস্ক ক্রিয়েট করি আমাদের এই লিস্টের মধ্যে, সো আমাদের নেম হিসেবে আমরা দিচ্ছি জন। ওকে, তো সেভ দিলাম, এটা অলরেডি ট্রিগার হয়ে গেছে। ওকে, এক্সিকিউট হয়ে গেছে। ওকে, এক্সিকিউট কিন্তু হয়ে গেছে। সরি ফর দ্য ইন্টারাপশন। সো অলরেডি আমাদের ক্লিকআপটা কি হয়ে গেছে, অর্থাৎ আমাদের নোটটা ট্রিগার হয়ে গেছে। ওকে, এরপরে আমরা এখানে ডেটাগুলোকে পাস করে দিব। জাস্ট ধরলাম এটা হচ্ছে পেশেন্ট 2 এর রিলেটিভ। ওকে, তো তাদের সাথে রিলেশনটাকে সিবলিংস হিসেবে বলতে পারি। ফোন নাম্বারটাকে দিয়ে দিতে পারি 01723196। ওকে, জাস্ট নাম্বারটাকে পাস করলাম, ফোন নাম্বারটাকে। তারপরে ইমেলটাকে আমরা এখানে পাস করে দিব। ইমেলটাকে আমরা সেম রাখতেছি, এটা সমস্যা না। 182@gmail.com। ওকে, তো আমরা ইমেলটাকে সেন্ড করলাম। তারপর হচ্ছে আমরা এখানে ভিজিট ডে হিসেবে রাখতেছি, বললাম ওয়েনসডে। ওকে, ওয়েনসডে। এবং ভিজিট লোকেশন হিসেবে আমরা সান ফ্রান্সিসকো ইউজ করতে পারি। ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো আমাদের লোকেশন সেট করছি। ভিজিট ডে হিসেবে ওয়েনসডেতে কোনো একটা তারিখ সিলেক্ট করতে হবে। ধরলাম যে আমরা আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ ভিজিট করবো। অর্থাৎ এই জন কি করবে, সেপ্টেম্বরের 9 তারিখ কি করবে, ইনস্টিটিউশনে অর্থাৎ এই ফ্যাসিলিটির সাথে কি করবে, সে দেখা করতে যাবে তার পেশেন্টের সাথে। জাস্ট এই জিনিসটাকে ক্রিয়েট করে রাখছি। এখন আমাদের পরবর্তী, যেহেতু এটা ট্রিগার হয়ে গেছে, এখানে তারা আমাকে কি দিচ্ছে, ইভেন্ট টাস্ক ক্রিয়েটেড, হিস্ট্রি, আইটেমস, আইডি দিচ্ছে, একটা টাইপ দিচ্ছে, ডেট দিচ্ছে, ফিল্ড দিচ্ছে, পেশেন্ট আইডি দিচ্ছে, আর ডেটা দিচ্ছে। তারপর হচ্ছে সোর্স দিচ্ছে, ইউজার দিচ্ছে, আইডি, ইউজার নেম, ইমেল, কালার। এগুলো ম্যান্ডেটরি না, আমাদের লাগবে হচ্ছে কোনগুলো, আমাদের আপাতত এই টাস্ক আইডিটাকে লাগবে। এই যে আমরা টাস্কটা ক্রিয়েট করছি, এছাড়া এখানে আর কোনো ইনফরমেশন আপাতত দিচ্ছে না। ওকে, জাস্ট টাস্ক আইডি থেকে আমরা জিনিসগুলোকে নিয়ে আসবো। তাহলে এই যে টাস্কটা ক্রিয়েট করলাম, এই টাস্ক থেকে ডেটাগুলোকে নিয়ে আসতে হবে। তো লেগারটাকে আবার ইউজ করতে হবে। তবে এখানে একটা ভিন্ন পারপাসে ইউজ করব। এবার যে ক্লিক অ্যাপটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাকশন হিসেবে ইউজ করব। মানে আগের বারও তো আমরা আগের বারে থেকে ট্রিগার করছি, এখন ট্রিগার না করে আমরা অ্যাকশন ইউজ করব। অর্থাৎ এখানে যে টাস্ক আইডিটা আছে ওইটা থেকে, ওইটা ব্যবহার করে ডেটাগুলোকে আমরা নিয়ে আসবো। তো এখান থেকে আমরা গেট টাস্ক করবো। এখানে কি কি অপশন আছে, ক্রিয়েট চেকলিস্ট, ডিলিট চেকলিস্ট, আপডেট চেকলিস্ট, আইটেম, তারপর ক্রিয়েট এ কমেন্টস। আমার এটা আপাতত লাগতেছে না। গেট এ গোল, গেট এ ক্রিয়েট এ গোল, গেট মাই মেনি গোলস, গেট এ লিস্ট, আমরা একটা লিস্ট গেট করব। জাস্ট এটাকে সিলেক্ট করলাম। তাহলে এখানে কিভাবে আমাদের ক্লিক আপ অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিতে হবে, যেহেতু অলরেডি আমার সেট আপ করা আছে, আমি আর এদিকে যাচ্ছি না। তারপর রিসোর্স হিসেবে আমরা লিস্টটাকে দিচ্ছি। অপারেশনস হচ্ছে অবভিয়াসলি এটা একটা গেট মেথড, এবং টিম নেমটাকে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের টিম নেমটা হচ্ছে কি, আমাদের পেশেন্ট কেয়ার ওয়ার্ক স্পেস, এখানে স্পেস নেমটাকে দিতে হবে। ঠিক আছে, স্পেস নেম হিসেবে আমাদের পেশেন্ট কেয়ার, সরি টিম নেম ভিন্ন কিছু, এখানে মেবি আমার একটা টিম আইডি আছে। তো টিম নেম ওর আইডি, সো এখানে যেহেতু টিম নেম ওর আইডি খুঁজতেছে, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে টিম আইডিটাকে দিয়ে দিতে পারি।
টিম আইডিটাকে পাস করলাম এবং স্পেস নেমস বা আইডি হিসেবে আমাদের পেশেন্ট কেয়ার স্পেসটাকে নিলাম। সো ফোল্ডারলেস লিস্ট, এটা কি ফোল্ডারলেস লিস্ট? নো, এটা হচ্ছে একটা ফোল্ডারের ইনসাইডে যে লিস্ট থাকে ওটা। সো ফোল্ডার নেমটাকে দিতে হবে। সো আমাদের ফোল্ডার নেমটা হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড ভিজিটার্স এবং লিস্ট আইডিটাকে দিতে হবে। লিস্ট আইডি হিসেবে এটা কি লিস্ট ছিল? এটা একটা টাস্ক নট লিস্ট। এটা 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 লিস্ট, এটা কি না, এটা লিস্ট না, এটা হচ্ছে টাস্ক। সো টাস্ক আইডিটাকে জাস্ট পাস করতে হবে। এখানে আমাদের এই জিনিসটাকে কিন্তু অর্থাৎ ফিল্টার হয়ে গেছে যখন আমরা টাস্ক সিলেক্ট করছি। জাস্ট টাস্ক আইডিটাকে পাস করলে হচ্ছে। তো আমরা যখন এক্সিকিউট করতেছি দেখবো যে এই টাস্ক এর যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা সে আমাদেরকে স্ক্র্যাপ করে দিয়ে দিচ্ছে। নেমটা চলে আসছে, এটা একটা আইডি আছে, ওকে, একটা আইডি আছে, অর্থাৎ এটা টাস্ক আইডি। তারপর হচ্ছে কাস্টম আইডি হচ্ছে নাম, কাস্টম আইটেম আইডি হচ্ছে 0, নেমটা হচ্ছে কি জন। আমার আর লাগবে হচ্ছে কি এখানে অর্ডার ইন্ডেক্স দিচ্ছে, ডেট ক্রিয়েটেড কবে ক্রিয়েট হয়েছে, ডেট আপডেটেড কবে আপডেট হয়েছে, ডেট ক্লোজড, ডেট ডান, আর্কাইভড, ক্রিয়েটর আইডি আছে আমার, এটা ইউজার নেম আছে, কালার আছে, ইমেল আছে, প্রোফাইল পিকচার নাম। সাইনি, গ্রুপে সাইনি, এগুলো লাগতেছে না আমার, আমার লাগবে হচ্ছে কোনগুলো, এই কাস্টম ফিল্ডস এর ডাটাগুলো, অর্থাৎ মেইন ছাড়া বাকি যে ফিল্ডগুলো আছে এগুলো সবগুলো আমাদের কাস্টম ফিল্ড। তো কাস্টম ফিল্ড হিসেবে আমাদের প্রথমে কি আছে, ইমেইলটা আছে, এটার টাইপ হচ্ছে ইমেল এবং এখানে ভ্যালু হিসেবে আমরা এই জিনিসটাকে রাখতেছি, বাকি জিনিসগুলো আমার আপাতত লাগতেছে না, ওকে। তো তারপর হচ্ছে আমাদের নেম, লোকেশনস, লোকেশন নামক এটা কাস্টম ফিল্ড আছে। তারপর এটার ভ্যালু হিসেবে আমরা দিচ্ছি কি সান ফ্রান্সিসকো, যদি এখানে একটা স্পেস পড়ে গেছে, এটাকে একটু আপডেট করতে হবে স্পেসটাকে রিমুভ করার জন্য, ওকে। জাস্ট ক্লিক আপে গেলাম, জাস্ট স্পেসটাকে রিমুভ করেছি, ওকে। এখন যদি আমরা আবার এক্সিকিউট করি তাহলে আমার ওই স্পেসটা কিন্তু রিমুভ হয়ে যাওয়ার কথা। সো আমরা কাস্টম ফিল্ডসে যাব, আমরা কাস্টম ফিল্ডসে যাচ্ছি, ইমেল, ইমেল দিলাম, পেশেন্ট, সরি এই জায়গা থেকে, এখান থেকে হচ্ছে আমার কি এই যে নেম লোকেশনস ছিল, এই লোকেশনস এর ভ্যালুর মধ্যে যে স্পেসটা ছিল আননেসেসারি স্পেস, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো তারপর হচ্ছে পেশেন্ট, পেশেন্টের নেম, এটা হচ্ছে পেশেন্টের নেমটা হচ্ছে কি, যেটা আমরা পেশেন্ট 1 পেশেন্ট 2 এভাবে রাখছি। এখানে ভ্যালু হিসেবে কিন্তু যেহেতু এটা একটা ড্রপ ডাউন, ভ্যালু হিসেবে কিন্তু আলটিমেটলি ড্রপ ডাউনের ইন্ডেক্স নাম্বারটা আসবে, ওকে। 0 1 2 0 থেকে স্টার্ট হয়ে 1 2 3 এভাবে। তো পেশেন্ট 1 এর জন্য আমার অর্ডার ইন্ডেক্স হচ্ছে 0 0 এভাবে, তারপরে মানে ভ্যালু 1, ঠিক আছে। যেহেতু আমরা পেশেন্ট 2 সিলেক্ট করছি না এই জায়গাতে, পেশেন্ট 2, তো এখানে যেহেতু পেশেন্ট 2টাকে সিলেক্ট করছি, তো পেশেন্ট 2 যেটা 1 তে মানে 0 থেকে স্টার্ট হয়, তাহলে 0 0 হচ্ছে কি পেশেন্ট 1, 2 হচ্ছে 1, 1 হচ্ছে পেশেন্ট 2, ওকে। তো ফাইন, এটার ভ্যালু হচ্ছে এটা। এরপর হচ্ছে ফোন নাম্বারটা আসতেছে, এটা হচ্ছে ফোন নাম্বার। তারপর হচ্ছে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে রিলেশনশিপটা আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে এটা যেহেতু একটা ড্রপ ডাউন, সো এখানে একটা ইন্ডেক্স নাম্বার প্রোভাইড করবে ভ্যালু হিসেবে। এটা কিন্তু 3 প্রোভাইড করতেছে এই জায়গাতে, 3 থেকে আছে। আমরা যদি দেখি 0 1 2 3, 3 তে হচ্ছে কি সিবলিংস, যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে। ভিজিট ডে, ভিজিট ডে আসতেছে, এটা ডে, এটা এটাও যেহেতু একটা ড্রপ ডাউন, এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার আসবে। এটাকে পরবর্তীতে আমরা ইউজ করার সময় এভাবে নিতে হবে আর কি। তো এরপর হচ্ছে ভিজিট ডেট, ভিজিট ডেটটা আসার কথা ফ্রাইডে, ডেট ক্রিয়েটেড, হাইড ফ্রম গেস্ট, ভ্যালু। সামহাও আমার এখানে ভিজিট ডেটটা শো করতেছে না, শো করতেছে ভিজিট ডেট হচ্ছে এটা, এটা হচ্ছে ভ্যালু, মানে এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছে। এই যে আমরা সিলেক্ট করলাম হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ মেবি, সো এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করলে এই ভ্যালুটা আসে, ওকে। আমরা পরবর্তীতে এই ভ্যালুটাকে ইউজ করে কিভাবে আমাদের অ্যাকচুয়াল ডেটটা পাইতে পারি এই জিনিসটা দেখবো। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি,
কাস্টম ফিল্ড ইউজ করে মানে একটা কোড নোট ইউজ করে আমাদেরকে আমাদের এই ফিল্ডের ডেটাগুলোকে কি করতে হবে নিতে হবে। আমরা একটা কোড নোট ইউজ করতেছি। তো আমরা এখানে একটা কোড নোট ইউজ করতেছি মানে আমাদের এই টাস্কের ডেটাগুলোকে এক্সট্রাক্ট করার জন্য। আমরা কোডটা লিখবো, যেহেতু আমরা আমাদের অলরেডি কোডটা করা আছে, আমরা ওখান থেকে ওটার টাইমটাকে রিডিউস করার জন্য, টিউটোরিয়াল টাইমটাকে রিডিউস করার জন্য আমরা এটাকে এখান থেকে দিয়ে দিই। ওকে, সো প্রথমত আমাদেরকে টাস্কের নেমটা নিতে হবে, তারপর কাস্টম ফিল্ডসগুলোকে নিতে হবে, তারপর হচ্ছে আমাদের মানে এটাকে একটা লিস্টের মধ্যে একটা লুপ চালিয়ে কি করতে হবে, মানে একটা অবজেক্টের মধ্যে সবগুলো ডেটা নিব, কাস্টম ফিল্ডের ডেটাগুলোকে নিয়ে পরবর্তীতে আমরা মানে জেসন আকারে নেম এবং কাস্টম ফিল্ডসগুলোকে কি করবো, রিটার্ন করবো। ওকে, তো গেট দ্য ক্লিক আপ টাস্ক ডেটা। সো প্রথমত আমরা কি করতেছি, আমাদের নেমটাকে নিতে হবে এখান থেকে। আমাদের কাছে এখানে কি আছে, শুরুতে নেম যেটা আছে ওটাকে অ্যাক্সেস করতে হবে। সো const name equals to $json dot name. আমরা একটা চাইলে এটা আসলে ওয়ার্ক করতেছে কিনা আমাদের কোডটা, এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি। জাস্ট রিটার্ন একটা ডিকশনারি নিলাম, json একটা ডিকশনারি নিয়ে আমরা জাস্ট নেমটাকে এভাবে দিতে পারি। এক্সিকিউট করলে যদি নেমটা আসে তখন আমরা বুঝবো যে আমাদের কোডটা কাজ করতেছে। ওকে, দেখা যাচ্ছে আমাদের কোডটা কাজ করতেছে। এই জিনিসটা যদি আমরা লিস্টে নিয়ে দেখি, এখানে একটা এরর আসছে। তার মানে এটা হচ্ছে আমাদের ডিকশনারি ফরম্যাটে যেটা হবে। এক্সিকিউট করলে কাজ করতেছে। আমাদের পরবর্তী, যেহেতু আমরা নেমটা পেয়ে গেছি, এখন পরবর্তী কাজ হচ্ছে কি, পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে স্কিমা থেকে আমরা দেখতেছি আমাদের কাস্টম ফিল্ডগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায়। ওয়াচার নট ওয়াচার্স, আমাদের কাছে এখানে যে কাস্টম ফিল্ডসটা আছে এটাকে আমরা অ্যাক্সেস করব। তো const custom fields equals to $json dot, মানে এটা হচ্ছে কি, এগুলো এক একটা অবজেক্ট। ওকে, এটাকে যদি ডিরেক্টলি এভাবে ইউজ করি হবে না। ফার্স্ট ইনপুট ফার্স্ট জেসন কাস্টম ফিল্ডস কিভাবে আসছে, বাট আমরা এভাবে ইউজ করবো না, আমরা সরাসরি ইউজ করবো কি $json $json dot custom fields। যদি পাও ফাইন, আর যদি না পাও তাহলে লজিক্যাল অর দিয়ে আমরা বলতেছি এটা একটা নাম লিস্ট, এটার মধ্যে অ্যাসাইন করবো। আমরা আমাদের কোড নোডে যদি গিয়ে দেখি তাহলে টাস্ক ডট কাস্টম ফিল্ডসটাকে অ্যাক্সেস করে আমরা ওটাকে দিলাম, যদি না পাই তাহলে একটা লিস্ট পাস করে দিলাম। তো কাস্টম ফিল্ডস, এখন এটার মধ্যে একটা লুপ চালাতে হবে। তাহলে ফর কনস্ট, এটা লুপ চালাচ্ছি, ফর কনস্ট ফিল্ডস অফ কাস্টম ফিল্ডস। তার আগে একটা কাজ করতে হবে, এখানে একটা ডিকশনারি নিতে হবে, মানে একটা আমরা নাল অবজেক্ট ডিফাইন করে নেব। ফরম্যাটেড ফরম্যাটেড এটার নাম দিচ্ছি ফরম্যাটেড কাস্টম ফিল্ডস। তো ফরম্যাটেড কাস্টম ফিল্ডস নামক আমরা একটা নাল অবজেক্ট নিচ্ছি, আমরা এটার মধ্যে একটা লুপ চালাবো। ফর ফিল্ডস
field in কাস্টম ফিল্ডস। তারপর হচ্ছে আমরা ভিতরে আসলাম, লুপের ভিতরে আসলাম, আসার পরে আমাদের এরপরের কাজ হচ্ছে কি কাস্টম ফিল্ডস এর এখন প্রত্যেকটা অবজেক্টকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। সো প্রত্যেকটা অবজেক্ট থেকে আমরা আমাদের কি কি নিতে হবে, নেমটাকে নিতে হবে। টাইপ কনফিগটাকেও আমরা চেক করতে পারি চাইলে। টাইপ কনফিগের যদিও কোনো কাজ নাই এখানে, টাইপ কনফিগের আমরা কোনো কাজ দিতেছি না। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কি ইমেইলটাকে নেওয়া। তাহলে প্রত্যেকটা ফিল্ডকেই অ্যাক্সেস করবো, এটা অটোমেটিকলি হবে। মানে একটা অবজেক্ট, এখানে যেহেতু সবগুলো অবজেক্ট আসছে, তাহলে সবগুলো অবজেক্টের মধ্যে আমরা কিন্তু লুপতে যাচ্ছি। তো এই যে একটা অবজেক্ট অ্যাক্সেস করতে, সাপোজ ফার্স্ট অবজেক্টে অ্যাক্সেস করলাম, করার পরে এখানে ইমেল, পেশেন্ট, এগুলো সবগুলো অ্যাক্সেস করবো। সো মানে ফিল্ড ডট নেম, তাহলে কনস্ট ফিল্ড নেম, name equals to const field name equals to আমরা নেমটাকে অ্যাক্সেস করতেছি, ফিল্ড নেম হচ্ছে এটা। সো I in the field of name, field dot name or লজিক্যাল অর, তাহলে field dot nameটাকে অ্যাক্সেস করো যদি নেমটা থাকে। ফিল্ডের নেমটাকে নাম, আচ্ছা ফিল্ডের নেমটাকে নিলাম, একটা অবজেক্টে গেলাম, মানে একটা স্পেসিফিক অবজেক্টে ঢুকলাম, অবজেক্ট সাপোজ 0 নম্বর অবজেক্ট 1 2 এইভাবে তো আছে, আমরা 0 নম্বর অবজেক্ট অ্যাক্সেস করলাম। 0 নম্বর অবজেক্টের যদি নেমটা থাকে নেমটাকে নাম, যদি না থাকে জাস্ট আইডিটাকে নিবা। কিভাবে নিবা, আমরা প্রথমে ব্যাকটিক সাপোর্টে ইউজ করব, করার পরে জাস্ট প্রথমে লিখবো যে হচ্ছে এফ আই আন্ডারস্কোর ডলার সাইন কার্লি, এরপর হচ্ছে প্যারেন্থেসিস ইউজ, সরি কার্লি ব্রেস ইউজ করে আমাদেরকে এখানে কি করতে হবে, আইডিটাকে অ্যাক্সেস করতে হবে। field dot id, এই স্পেসিফিক ফিল্ড এফ আই এল ফিল্ড ডট আইডিটাকে অ্যাক্সেস করতে হবে, ফিল্ড ডট আইডিটাকে অ্যাক্সেস করতে হবে। তো এখন এরপর হচ্ছে ভ্যালুটাকে অ্যাক্সেস করবো, ওই স্পেসিফিক ফিল্ডের, স্পেসিফিক অবজেক্টের, মানে আলাদা আলাদা কাস্টম ফিল্ড নাকি, তাহলে নেমের ওই কাস্টম ফিল্ডের ভ্যালুটাকে এটার মধ্যে অ্যাসাইন করতে হবে। তো এখন const value equals to const value equals to dollar sign f I field dot ভ্যালুটাকে অ্যাক্সেস করব। যদি সামহাও ভ্যালুটা পাওয়া না যায়, যদি সামহাও ভ্যালুটা পাওয়া না যায়, লজিক্যাল ইন্টারোগেশন অপারেটর, এখানে ইন্টারোগেশন অপারেটর এটা এটা কি করবে, নাল, নাল পাস করে দিবে, সরি হ্যাঁ নাল পাস করে দিবে। ভ্যালুটা পাইলাম, ওকে। এখন এই যে আমাদের কাছে যে ফরম্যাটেড কাস্টম ফিল্ডস যে অবজেক্ট আছে, নাল অবজেক্ট আছে, এটার মধ্যে আমরা এই কি ভ্যালুগুলোকে পাস করে দিই। সো formatted custom fields, formatted custom fields dot formatted custom fields, এর মধ্যে নেম একটা কি নাম নিয়ে, সরি ফিল্ড নেম নট নেম, ইয়ারলি ফিল্ড নেম, এটার মধ্যে ভ্যালু হিসেবে আমাদের এই ভ্যালুটাকে দিয়ে দেবো। আগে আরেকটা কাজ করতে হবে, ভ্যালুটাকে নেওয়ার সিস্টেমটা হচ্ছে হ্যান্ডেল ক্লিক আপ ফিল্ডস দ্যাট স্টোর ভ্যালিউস ডিফারেন্টলি। ভ্যালুটা যদি নাও হয় এবং field dot type config যদি এক্সিস্ট করে ফিল্ডের ভ্যালু হিসেবে এটাকে নিয়ে নিবা। বুঝতে পারছি, তাহলে হ্যান্ডেল ক্লিক আপ ফিল্ডস দ্যাট স্টোর ভ্যালিউস ডিফারেন্টলি।
একটা জিনিস বলতে handle ClickUp fields that store values differently. Handle ClickUp fields that store values differently. Differently ভ্যালুটাকে হ্যান্ডেল করতেছে কিভাবে? এই ভ্যালু যদি নাল হয় এবং ফিল্ডের টাইপ কনফিগ যদি এক্সিস্ট করে তাহলে টাইপ কনফিগের ভ্যালুটাকে ভ্যালু হিসেবে নিয়ে নেবে। যদি এটা হয় না নর্মালি, ওকে, আমরা আমাদের কাস্টম ফিল্ডস গুলোকে যদি অ্যানালাইসিস করি যারা জাস্ট ভ্যালুই আছে, টাইপ কনফিগের ভিতরে কিন্তু কোনো কিছুই নাই। এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ তাহলে এখানে ভ্যালুর টাইপটাকে বলে দেবে লেট, ওকে, এই যে আমরা ভ্যালুটা পাচ্ছি না, ঠিক আছে, অর্থাৎ আগে ভ্যালুটাকে গেট করতে হবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা ইন্টারোগেশন সাইন দিয়ে কি মিন করতেছে, মানে এখানে না লেভেল পাস করো, না লেভেল অথবা আনডিফাইন্ড যে কোনোটা হইতে পারে, ঠিক আছে। এখন ভ্যালুটা যদি নাল হয়, এখানে কিন্তু তিনটা ইকুয়াল ইউজ করা মানে হচ্ছে কি টাইপ চেক করবে, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড যদি ভ্যালুটা যদি নাল হয় এবং ফিল্ড, এই যে আমরা ফিল্ডটাকে নিচ্ছি, ফিল্ড ডট টাইপ কনফিগ, এটা যদি এক্সিস্ট করে তাহলে কি করো, ভ্যালুটাকে চেঞ্জ করবো, ভ্যালু ইকুয়ালস টু ফিল্ড ডট টাইপ কনফিগ, ফিল্ড ডট সো এখন কি করতে হবে, এখানে রিটার্ন করতে হবে নেম, এবং আমরা আমাদের ফরম্যাটেড কাস্টম ফিল্ডসের ডেটাকে যদি আমরা রিটার্ন করি তাহলে আমাদেরকে এখানে নেম এবং ফরম্যাটেড ফিল্ডস বলে দেবে। এখানে ফিল্ড বলতেছে কি আইডেন্টিফাইড, এরর আসতেছে, কাস্টম ফিল্ডস এফআইএল ফিল্ডস, নেমটা এক্সট্রাক্ট হচ্ছে ঠিকঠাক, বাট রিটার্ন অনলি দ্য নেম এন্ড কাস্টম ফিল্ডস। সো এখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই কাস্টম ফিল্ডস, এটা তো একটা নাম দিতে হবে, কাস্টম এফআইএল কাস্টম ফিল্ডস, এবার আই থিঙ্ক কাজ করবে, ওকে। সো এখনো এরর দিচ্ছে, কাস্টম ফিল্ডস হিসেবে আমাদের ফরম্যাটেড কাস্টম ফিল্ডসটাকে দিয়ে দিচ্ছি। Field of, এটা নডিং const field of custom fields, এবার ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে এই যে ইটারেশন ইউজ করছি, এই জায়গায় অফ আমাদের নেমটা চলে আসছে, কাস্টম ফিল্ডস এর মধ্যে আমার ইমেল আছে, লোকেশনস আছে, পেশেন্ট পেশেন্ট ড্রপ ডাউনস এর ইন্ডেক্স নাম্বার কত 1, তারপর হচ্ছে ফোন নাম্বার, রিলেশনশিপের ড্রপ ডাউন, যেহেতু এটা ড্রপ ডাউন ইউজ করছে সেখানে ভ্যালু হিসেবে ইন্ডেক্স নাম্বারটা আসছে, ওকে। ভিজিট ডেট, এটা হচ্ছে আমাদের ভিজিটিং ডেট ছিল, ভিজিট ডে হিসেবে আমরা ড্রপ ডাউন থেকে 2 পাচ্ছি, ওয়েডনেসডে। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি, এই যে ডেটটা পাইলাম, এই ডেটটাকে তো কি করতে হবে, এটা হচ্ছে মিলি সেকেন্ডে আছে, এটাকে এক্সাক্ট ডেটে কনভার্ট করতে হবে, ওকে। এটাকে এক্সাক্ট ডেটে কনভার্ট করার জন্য আমরা একটা ডেট টাইম ইউজ করব, আমরা একটা ডেট এন্ড টাইম এই নোটটাকে ইউজ করব, এখান থেকে জাস্ট কি করবো, ফরম্যাটে ডেট, আমরা একটা ডেট ফরম্যাট করব, কোন ডেটটাকে ফরম্যাট করব, এই যে আমাদের কাছে যে ভিজিট ডেটটা আছে, জাস্ট ভিজিট ডেটটাকে ডেটের মধ্যে পাস করতেছি, করার পরে এখানে কোন ফরম্যাটে চাচ্ছি, আমরা ফরম্যাটটাকে দিয়ে দিব মান্থ ডে ইয়ার, না আমরা চাচ্ছি ডে মান্থ ইয়ার, ডে মান্থ ইয়ার, ডে মান্থ ইয়ার, ডে মান্থ ইয়ার আছে কিনা, ডে মান্থ ইয়ার, তো ডে মান্থ ইয়ার এটা একটু উল্টো হয়ে যাচ্ছে, বা ইয়ার মান্থ ডে লিখতে পারি। এখন যদি এটাকে এক্সিকিউট করি,
শুরুতে ইয়ার আসতেছে, মান্থ আসতেছে, তারপর ডে আসতেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের ডেটটা সে নিচ্ছে কবে, 8 তারিখ, সেপ্টেম্বরের 8 তারিখ, কিন্তু আমরা বলছি কি তুমি সেপ্টেম্বরের 9 তারিখ তোমার ভিজিটিং ডেট। তাহলে এখন এই জিনিসটা কি করতে হবে, আমার ফরম্যাটিং করতে হবে। ঠিক আছে, একটা কোড ইউজ করে আমি এটাকে ফরম্যাট করবো। সো এখানে এই জিনিসটা এখানে একটা ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, মানে এখানে আমরা কিন্তু একদিন পরে পাচ্ছি আমাদের ভিজিট ডেট, যেটা আমরা সিলেক্ট করছিলাম তার একদিন আগে। তো এই জিনিসটাকে পরের দিনের জন্য নেওয়ার জন্য আমাদেরকে একদিনের মিলি সেকেন্ডে কি করতে হবে, একদিনকে মিলি সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো আমরা জাস্ট এখানে লিখবো কনভার্ট ডে টু মিলি সেকেন্ডস। তো 1 ডে ইকুয়ালস টু কত মিলি সেকেন্ড, এটাকে এখান থেকে নিয়ে নিতে হবে। কনভার্ট ডে টু মিলি সেকেন্ডস, জাস্ট 1 ডে, এটাকে যদি কনভার্ট করি একদিন সমান কত মিলি সেকেন্ড, অর্থাৎ এটা কত মিলি সেকেন্ড, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মিলিয়ন, কোটি, অর্থাৎ 8,08,64,00,000 ওকে, 8,64,00,000 মিলি সেকেন্ড একদিন সমান। ওকে, তো এই জিনিসটাকে আমরা কি করব, আমাদের এই জিনিসটাতে অ্যাড করে দিব। যেহেতু এটা একটা এটা কি করতেছে, একটা ফিল্ড ইন্ডিকেট করতেছে, তো জিনিসটাকে কি করতে হবে, নাম্বারে কনভার্ট করে নিতে হবে। এই ভ্যালুটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। নাম্বার ফাংশন, মানে এই জিনিসটাকে নাম্বারে কনভার্ট করে নিয়েছি নাম্বার ফাংশন দিয়ে। এটাকে যদি আমরা এক্সিকিউট করি নাম্বার ফাংশনে কনভার্ট করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এটার সাথে আমাদের 8,64,00,000 এই মিলি সেকেন্ডটা কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। তাহলে 8,64,00,000 মিলি সেকেন্ড অ্যাড করে দেওয়া মানে কি, আমরা একদিন, একদিন যে পিছাইছিলাম এটাকে একদিন সামনে নিয়ে আসছি। জাস্ট এখন যদি আমরা স্টেপটাকে এক্সিকিউট করি তাহলে আমরা এক্স্যাক্টলি কত পাচ্ছি, 9 তারিখ 9 মাস 2026। আমাদের ভিজিট ডেটও কি হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি, ওয়েদারের ডেটা ক্রিয়েট করা, ওয়েদারের ডেটা নিয়ে আসা। সো আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, ওয়েদারের ডেটাগুলো নিয়ে এসে আহ, আমাদের এই যে যারা রিলেটিভ আছে, পেশেন্ট রিলেটিভ, তাদের কাছে তাদের ইমেলে কি করা, সেন্ড করা। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে তো এখানে আমরা যদি কোড নোটে দেখি আমাদের আমাদের কাছে কি আছে, লোকেশনস আছে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি লাগবেটা হচ্ছে কি, আমাদের এই লোকেশনের ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড গুলোকে লাগবে। ওকে, তাহলে আমাদেরকে একটা এসটিডিপি রিকোয়েস্ট নোট ইউজ করতে হবে। তো আমরা একটা এসটিডিপি রিকোয়েস্ট নোট নিচ্ছি। এখন এখানে সে কি চাচ্ছে, তাকে একটা মেথড দিতে হবে, যেহেতু আমরা গেট করব, তো আমরা এখানে গেট মেথড ইউজ করতেছি এবং একটা ইউআরএল সেন্ড, ইউআরএল পাস করতে হবে। তো আমরা ওপেন, একটা ওয়েবসাইট আছে ওপেন ম্যাথিউ ডট কম, ওপেন ম্যাথিউ, ওপেন ম্যাথিউ ডট কম নামক একটা সাইট আছে, আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমাদের অ্যাপিআই ডক্সে যাব। অ্যাপিআই ডক্সে গিয়ে আমাদেরকে যাইতে হবে কোথায়, যেহেতু আমরা ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের ভ্যালুগুলোকে নিয়ে আসবো। সো এই জিনিসটাকে বলতেছে কি জিও কোডিং। তো এই ওয়েবসাইটের জিও কোডিং, জিও কোডিং পেজে যাইতে হবে। গিয়ে এখান থেকে আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে অ্যাপিআই ডকুমেন্টেশনসটা আছে, ওকে, অ্যাপিআই ডকুমেন্টেশনস, এটাকে ইউজ করতে হবে। নেম বার্লিন কাউন্ট ক্যান, অর্থাৎ এটা হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে আমাদের https কোলন জিওকোডিং হাইফেন এপিআই ডট ডট ওপেন হাইফেন ম্যাটিও ডট কম স্ল্যাশ ভিউয়ার
কোয়েশ্চেন মার্ক এখানে ইউজ করছি কোয়েশ্চেন মার্ক দিয়ে মূলত কি কোয়েরি প্যারামিটার গুলো অ্যাড করা হয়। মানে এই প্যারামিটার গুলোকে আমাদেরকে কি করতে হবে, পাস করতে হবে। ওকে, তাহলে আমাদের মূল ইউআরএলটা হচ্ছে এটা। So, আমরা ইউআরএলটাকে নিলাম, ইউআরএলটাকে নিয়ে আমাদের HTTP রিকোয়েস্টের ইউআরএল মেথডের মধ্যে দিতে হবে, তারপর কিছু কোয়েরি প্যারামিটার সেন্ড করতে হবে। তো আমাদের একটা কোয়েরি প্যারামিটার হচ্ছে নেম হিসেবে আমরা কাকে দিব, মানে আমরা একটা নেম কোয়েরি প্যারামিটার সেট করবো কি একটা নেম, এবং ভ্যালু হিসেবে আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে জাভাস্ক্রিপ্ট কোড নোট, এখান থেকে জাস্ট লোকেশনটা পাঠাবো। মানে এই লোকেশনের নেমটা হচ্ছে কি এই লোকেশন, এই লোকেশনের ডাটা লাগবে। তারপর হচ্ছে আমাদের আর কি কি নিতে হবে, কাউন্ট, তারপর একটা কাউন্ট কোয়েরি প্যারামিটার পাস করতে হবে। এই জিনিসটা আসলে কি মিন করে? তো আচ্ছা, আমরা আগে নেম কোয়েরি প্যারামিটারটা দেখি। এটা বলতেছে লোকেশন নেম অর পোস্টাল কোড, append a country or first level administrative area after a comma to narrow the results, মানে রেজাল্টসটাকে ন্যারো ডাউন করার জন্য। তারপর হচ্ছে কাউন্ট ইকুয়ালস আমরা 10 পর্যন্ত যে কোনো 100 পর্যন্ত যে কোনো ডেটা যেহেতু রিট্রিভ করা যাবে, বলতেছে দ্য নাম্বার অফ সার্চ রেজাল্টস টু রিটার্ন। এখানে সার্চ রেজাল্টের সংখ্যা কি, আমরা এখানে সার্চ রেজাল্ট জাস্ট একটাই, একটা সার্চ রেজাল্ট দেখবো কারণ আমরা ওয়ান পাস করতেছি। আরেকটা করে প্যারামিটার সেট করতে হবে, এটা হচ্ছে ফরম্যাট। ওকে, আমরা ফরম্যাট হিসেবে জেসন ইউজ করবো। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এখানে আরো কিছু জিনিস আছে, এপিআই কি এবং কান্ট্রি কোড। এই জিনিসগুলা অপশনাল, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, এই অবস্থা। ল্যাঙ্গুয়েজ হিসেবে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশটাকে সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে আরেকটা করে প্যারামিটার নিতে হবে, এটা হচ্ছে আমাদের কি ফরম্যাট হিসেবে আমরা জেসনটাকে সিলেক্ট করব। ফরম্যাট হিসেবে বলতেছে জেসন ডেটা পাস করো, জাস্ট whenever I execute it will return the latitude and longitude of San Francisco. Okay, আমাদের লোকেশন নেমটা হচ্ছে কি সান ফ্রান্সিসকো। তারপর হচ্ছে এইটার ল্যাটিটিউড হচ্ছে 37.7749, লঞ্জিটিউড হচ্ছে -122.41942। তো এখানে আরো কিছু প্যারামিটার প্রোভাইড করতেছে, এলিভেশন 16, ফিচার কোড হচ্ছে পিপিএলএ, কান্ট্রি কোড হচ্ছে ইউএস, অ্যাডমিন আইডি এত, অ্যাডমিন আইডি অ্যাডমিন 1 অ্যাডমিন 2 আইডি হচ্ছে এটা। সো এখানে টাইম জোন হচ্ছে আমেরিকা স্ল্যাশ লস এঞ্জেলস। তারপর হচ্ছে পপুলেশন হচ্ছে এত। ওকে, এখানে বিভিন্ন পোস্ট কোড দেওয়া আছে আমাদের। তারপর হচ্ছে কান্ট্রি কোড হচ্ছে এটা, কান্ট্রি আইডি হচ্ছে এটা, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওকে, অ্যাডমিন 1 হচ্ছে ক্যালিফোর্নিয়া, অ্যাডমিন 2 হচ্ছে সান ফ্রান্সিসকো কান্ট্রি। তারপর হচ্ছে জেনারেশন টাইম এমএস, এটা হচ্ছে 3.5, মানে 3 মিলি সেকেন্ড লাগছে আর কি, অ্যারাউন্ড 3 মিলি সেকেন্ডস। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমরা ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড পেয়ে গেলাম। তো আরেকটা এসটিডিবি রিকোয়েস্ট নোট ইউজ করে এখন ওয়েদারের, মানে রিয়েল টাইম ওয়েদারের ডেটাটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা নট লাইক যে এটা রিয়েল টাইম, এটা হচ্ছে একটা ফোরকাস্ট, ফোরকাস্টেড ডেটা। ওকে, এটা হচ্ছে ফোরকাস্টেড ডেটা। সো আরেকটা এসটিডিবি রিকোয়েস্ট নোট ইউজ করতেছে। মেথড হবে গেট এবং ইউআরএলটাকে দিতে হবে। সো ইউআরএলটাকে আমরা কিভাবে গেট করব, যেহেতু আমাদের ওয়েদারের ডেটা লাগবে, জাস্ট এখান থেকে অর্থাৎ সেম ওয়েবসাইট থেকে openmeteo.com এই সাইট থেকে ওয়েদার ফরকাস্টের ডেটাটাকে আমরা নিয়ে নিব। ওকে, এখান থেকে আসলে আমাদের কি কি ডেটা লাগবে, জাস্ট এখান থেকে আওয়ারলি ওয়েদার ভেরিয়েবলস গুলোকে সিলেক্ট করব। তো আমাদের টেম্পারেচার লাগবে, একটা রিলেটিভ হিউমিডিটি লাগবে, তারপর হচ্ছে অ্যাপারেন্ট টেম্পারেচার কত হতে পারে, তারপর হচ্ছে আমাদের আর কি কি লাগবে, প্রেসিপিটেশন লাগবে, রেইন, শাওয়ার, স্নো, তারপর হচ্ছে রেইন এই ডেটাটা লাগবে। তারপর হচ্ছে আমরা আর কি নিব, উইন্ড স্পিড, 10 মিটারে উইন্ড স্পিড কত হতে পারে এটাকে নিব। ওকে, উইন্ড ডিরেকশনটা কোন দিকে হইতে পারে, এটা এটা ম্যাটার করে না উইন্ড ডিরেকশনটা। আমাদের ক্লাউডের একটা নিউজ দরকার। ক্লাউডের ইনফরমেশন হিসেবে আমরা কি নিতে পারি, ক্লাউড কভার মিড, ক্লাউড কভার হাই, লো, ক্লাউড কভার টোটাল,
দেখে নিতে পারি। সারফেস প্রেশার এগুলো দরকার নাই, স্নোফল, স্নো ডেপথ, সয়েল ময়েশ্চার এগুলো দরকার নাই, প্রেসিপিটেশন প্রবাবিলিটিটাও দরকার। ওকে, সো ডেইলি ওয়েদার ভেরিয়েবলস এর মধ্যে থেকে আমরা ওয়েদার কোড, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার এগুলো যেটা আমাদের দরকার ওগুলোকে নিয়ে নিব। রেন সাম, শাওয়ার সাম, সানরাইজ সানসেট, ডেলাইট ডিউরেশন, ডেলাই সানশাইন ডিউরেশন, যে অপশনগুলো দরকার ওগুলো আমরা সিলেক্ট করে নিয়ে জাস্ট একদম নিচে গিয়ে আমাদের চার্টটাকে রিলোড দিয়ে আমরা দেখতে পারি যে আসলে আমরা কোন কোন ডেটাগুলো দেখতে যাচ্ছি, এগুলোর অবস্থা কি। ওকে, সো এই জায়গা থেকে আমাদেরকে এপিআই ইউআরএলটাকে হিট করতে হবে। সো জাস্ট এপিআইটাকে নিলাম, এপিআই নিয়ে আমাদের এসটিডিপি রিকোয়েস্টের ইউআরএল মধ্যে পাস করতে হবে। আমরা এখান থেকে কি কি নিচ্ছি জাস্ট যদি একটু ওভারভিউ দিই, তাহলে আমাদের ল্যাটিটিউড পাস করতে হবে, লঞ্জিটিউড পাস করতে হবে। তারপর হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে 2 মিটারে আমাদের টেম্পারেচার কত হবে, তারপর হচ্ছে 2 মিটার আমাদের রিলেটিভ হিউমিডিটি কত হতে পারে, অ্যাপারেন্ট টেম্পারেচারটা কত হবে ভিজিট ডেতে, তারপর হচ্ছে প্রেসিপিটেশন কিরকম হবে, এটার প্রবাবিলিটিটা কেমন, তারপর হচ্ছে রেইন কিরকম হতে পারে, উইন্ড স্পিড 10 মিটার উইন্ড স্পিড কেমন, কতটুকু ক্লাউড কভার করবে, এই জিনিসগুলা আমরা ফরকাস্টে চাচ্ছি। সো এখানে আরেকটা জিনিস দরকার, আমাদের ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের ভ্যালুটাকে কি করতে হবে, ডাইনামিক করা লাগবে। ওকে, সো ল্যাটিটিউড হিসেবে আমরা ল্যাটিটিউড হিসেবে আমাদের এখানে যে এসটিডিপি রেজাল্ট থেকে যে ল্যাটিটিউডের ভ্যালুটা নিয়ে আসছি ওটাকে পাস করতে হবে। ওকে, জাস্ট এটাকে add করলাম, করার পরে আমাদেরকে ল্যাটিটিউডের ভ্যালু পাস করতে হবে এটা। আর একইভাবে আমাদের লঞ্জিটিউড হচ্ছে কত, এখানে স্ট্যাটিক ভ্যালু হচ্ছে 13.4, এটাকে দিতে হবে আমাদের ডাইনামিক ভ্যালু। ওকে, জাস্ট এটাকে কাট করে লঞ্জিটিউডের ভ্যালুটাকে পাস করতে হবে। সো আমাদের এই জিনিসটা ডাইনামিক, ইউআরএলটাকে জাস্ট এখন হিট করতে হবে, হিট করলে আমাদের আমরা যে ডেটাগুলো চাচ্ছি যে আমাদেরকে এদিকে প্রোভাইড করবে। Okay? আমাদের ল্যাটিটিউড হচ্ছে কত, 37.763283, আর লঞ্জিটিউড হচ্ছে -122.41286, জেনারেশন টাইম এখানে টাইম কত লাগছে 125 মিলি সেকেন্ডস, ইউটিসি অফসেট সেকেন্ডস হচ্ছে 0, টাইম জোন হচ্ছে জিএমটি, টাইম জোন অ্যাব্রিভিয়েশন হচ্ছে জিএমটি, এলিভেশন হচ্ছে 18। সো আওয়ারলি ইউনিটগুলো হচ্ছে কি কি, আওয়ারলি আমরা স্কিম আকারে দেখি এটা। ও নো, এটা কই, টাইম শো করতেছে। সো টেম্পারেচার 2 মিটারের টেম্পারেচার কত এটা শো করতেছে। তারপর হচ্ছে 2 মিটার আমার আমার হিউমিডিটি কত, এতগুলো দেখাচ্ছে, অ্যাপারেন্ট টেম্পারেচার কত, বুঝলাম না। প্রেসিপিটেশন হওয়ার কথা না, ল্যাটিটিউডের ভ্যালু পাঠাইলাম, লঞ্জিটিউডের ভ্যালু পাঠাইলাম। ওকে, hourly temperature 2 meter, relative humidity 2 meter, apparent temperature, precipitation, rain, wind speed 10 meter, cloud cover, precipitation probability কত। তো আমি জাস্ট দেখি কি অবস্থা। এখানে কিছু কোয়েরি প্যারামিটার পাস করতে হবে। ওকে, ল্যাটিটিউড, লঞ্জিটিউড, ডেট এবং টাইম জোন। ওকে, আমাদের এই ডেটাগুলোকে স্পেসিফিক করে দিতে হবে। সো এখানে তো বলে দেওয়ার কথা বিষয়টা, বলা যায় না এখানে।
pattern URL, Python, TypeScript, Swift, other. API, yeah, এখানে API documentation বলতেছে কি the API endpoint slash v1 forecast accepts a geographical coordinate, a list of weather variables, and responds with a JSON hourly weather forecast for 7 days. The time always starts at 0 today and contains 168 hours. So forecast days হচ্ছে কত 16 set up to 16 days. এখানে প্যারামিটার হিসেবে কি কি পাস করতে হবে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড। আমরা ল্যাটিটিউডটাকে পাস করি, আমাদের ল্যাটিটিউড হবে কি, আমাদের ল্যাটিটিউড হবে এটা, তারপর হচ্ছে আমাদের লঞ্জিটিউড হিসেবে, লঞ্জিটিউড হিসেবে লঞ্জিটিউডের ভ্যালুটাকে পাস করছি। তারপর হচ্ছে আমাদের আর কি কি পাস করতে হবে, আমাদের টাইম জোনটাকে পাস করতে হবে, প্রেসিপিটেশন ইউনিটটাকে মানে এগুলোকে আমরা চাইলে পাস করতে পারি, টেম্পারেচার ইউনিট কি হবে, উইন্ড স্পিডের ইউনিট কি হবে, যেহেতু আমরা ইউনিট ছাড়া তো এগুলো দেওয়া উচিত না। আগে বেসিক জিনিসগুলোকে পাস করি, ডেট এবং টাইম জোন, ডেটটা লাগবে টাইম জোনটা লাগবে। ওকে, স্টার্ট ডেট এন্ড ডেট আমরা এইভাবে দিব না, ইয়ার মান্থ ডে স্টার্ট আওয়ার এন্ড আওয়ার, valid time variable, hourly parameter definition, এটাকে আমরা আওয়ারলি চাচ্ছি। এখানে একটা বিষয়, আমরা জিনিসটা কিভাবে চাচ্ছি, এটা হচ্ছে ফ্যাক্টর, অর্থাৎ এখানে আমরা যদি আওয়ারলি চাই তাহলে আওয়ারলি দিবে, যদি আমরা উইকলি চাই উইকলি দিবে। ওকে, উইকলি চাচ্ছি, এখানে forecast day, জাস্ট মিনিট মিনিট হিসেবে যদি চাই উপবোধে স্পেশাল লেভেল, আমাদের ডে হিসেবে দিতে হবে বিষয়টা। forecast days, এখানে বলছে কি up to 16 days of forecast can be returned, এখানে তাহলে আমরা forecast days আওয়ারলি না দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব কি forecast days। সো কোয়েরি প্যারামিটার হিসেবে কি কি নিছি, এখন ডেটটা নিতে হবে। সো ডেট হিসেবে আমরা কি কাকে নিব, আমাদের কাছে যে ডেট টাইমটা আছে এক্স্যাক্টলি ওই ডেটটাকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের টাইম জোন হিসেবে আমাদের টাইম জোনটাকে দিয়ে দিতে হবে। টাইম জোন হচ্ছে আমেরিকা, লস অ্যাঞ্জেলস। আরো কিছু ডেটা নিব কোয়েরি প্যারামিটার হিসেবে, আরো কিছু জিনিস নিতে হবে, সেটা আমরা এখানে কি কি নিচ্ছি বিষয়টা হচ্ছে এটা। আমরা এখানে নিচ্ছি হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, precipitation, temperature, humidity, precipitation, wind speed, temperature, humidity, precipitation, temperature, humidity, এখানে ইউনিট গুলাকে হিসাব করতে হবে আর কি, এলিভেশন, floating point, string array, and hourly, the parameter hourly accepts the following values. Most weather variable are given as an instantaneous value for a dedicated indicated hour. So temperature একটা ভেরিয়েবল, এটা ইউনিট হচ্ছে না, ডিগ্রি তো ফারেনহাইট, এটা কি অটো জেনারেট হবে, উইন্ড স্পিড কিলোমিটার পার আওয়ার,
মানে এই জিনিসটাকে যদি আমরা এতটুকুতে এক্সিকিউট করি, দেখি কি অবস্থা। জাস্ট এক্সিকিউট ব্যাট রিকোয়েস্ট প্লেস চেক ইউর প্যারামিটার ফোরকেস্ট ডেইজ। এই যে আমরা প্যারামিটার এগুলোকে নিছি, এগুলো তো ফোরকেস্ট ডেইজ হিসেব করে না, এটা হচ্ছে আওয়ারলি হিসেব করে। কারণ এরর আসছে আওয়ারলি দিলে আই থিঙ্ক এখন কাজ করার কথা। সো আমাদেরকে কি কি দিচ্ছে, টাইমটা হচ্ছে এই ফরম্যাটে দিচ্ছে, টেম্পারেচার সেলসিয়াসে দিচ্ছে, রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ, অ্যাপারেন্ট টেম্পারেচার তো এটা হচ্ছে মিলিমিটারে, প্রেসিপিটেশনটা। প্রেসিপিটেশন জিনিসটা কি আমরা একটু দেখি। প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে হচ্ছে মূলত সরি প্রেসিপিটেশন, এটা হচ্ছে প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টিপাত। ওকে, তাহলে আমরা এই ইউনিটগুলোকে ইউজ করতে পারি, ইউনিটগুলোকে আমরা নিতে পারি। আমাদের ডেটাগুলো অলরেডি জেনারেট হয়ে গেছে। টাইম আওয়ারলি তো হিসাব, তাইলে আওয়ারলি হিসাব হইলে 167, আসলে 0 থেকে 168টা আসলে কি মিন করতেছে। তো আমরা এখানে মূলত একটা এরর পাচ্ছি, এই এররটাকে ফিক্স করতে হবে। তারা আমাদেরকে বলতেছে কি, ইনভ্যালিড ডেট ফরম্যাট, মেক শিওর ইউ ইউজ দিস ফরম্যাট, ইয়ার মান্থ ডে মাঝখানে হাইপেন। ওকে, এই ফরম্যাটটাকে নিতে হবে। আমরা কিন্তু কি ইউজ করতেছি, আমাদের ডেট ফরম্যাটের মধ্যে কি আছে, স্ল্যাশ ইউজ করতেছি। ওকে, এই জিনিসটাকে আমাদেরকে রিচেক করতে হবে। জাস্ট আমরা ডেট টাইম ফরম্যাটে গেলাম, যাওয়ার পরে আমাদের ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে কি করে দিব, ইয়ার মান্থ ডে, এই ফরম্যাটটাকে নিয়ে জাস্ট এক্সিকিউট করে দিচ্ছি। এক্সিকিউট করার পরে আমরা পরের নোটটাকে এক্সিকিউট করব, এক্সিকিউট স্টেপ। তারপরে এই এসটিডিপি রিকোয়েস্ট এটাতে আসলাম, আসার পরে এখানে আওয়ারলির পরিবর্তে আমরা ডেইলি করে দিব এটাকে, ডেইলি। জাস্ট এখন যদি এক্সিকিউট করি, এখানে একটা এরর দিচ্ছে, বলছে ক্যান নট ফরকাস্ট ভেরিয়েবল ডেইলি ফ্রম ইনভ্যালিড স্ট্রিং ভ্যালু টেম্পারেচার। আচ্ছা, এটার জন্য ডেইলি মানে এই ভ্যালুগুলোর জন্য ডেইলি করা যাবে না, সো আমরা এটাকে আওয়ারলি করে দিতে পারি। যদি আমরা আওয়ারলি দেই, so parameter start date is out of allowed range. সরি, এখানে allowed range থেকে বাইরে চলে যাচ্ছে বলছে। এখানে বলছে কি 15/5/26/30/8, এটা কেন somehow এখানে একটা এরর দিচ্ছে। ওকে, আউট অফ রেঞ্জ বলতেছে। আওয়ারলির ক্ষেত্রে নর্মালি 16 ডেজ এর একটা তারা কি করে, রেঞ্জ প্রোভাইড করে। আমি একটু এটা একটু ফিক্স করি, আপনারা কাইন্ডলি একটু ওয়েট করবেন। ওকে, তো সরি ফর দ্য ইন্টারাকশন, আমাদেরকে একটু কারেকশন নিয়ে আসতে হবে আমাদের ইউআরএল এর মধ্যে। সেটা হচ্ছে আমরা ডেটাটা কিভাবে যাচ্ছে, আমরা কি পার ডে হিসেব করব নাকি আওয়ারলি হিসেব করব। সো আমরা যখন ডেতে হিসেব করতেছি, এই জিনিসটাকে ডেইলি ওয়েদার ভেরিয়েবল গুলোকে সিলেক্ট করতে হবে। So আমরা ডেইলি ওয়েদার ভেরিয়েবল গুলোকে কি নিতে পারি, ম্যাক্সিমাম ওয়েদার টেম্পারেচার 2 মিটারে কত হবে, ম্যাক্সিমাম টেম্পারেচার কত হবে, মিনিমাম কত হবে, ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার কত হবে, মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার কত হবে, ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত হবে 10 মিটারে। ওকে, ডমিনেন্ট উইন্ড ডিরেকশন, এটা আপাতত দরকার নাই, আমরা এগুলো নিব না। এখান থেকে প্রেসিপিটেশন সাম, তারপর প্রেসিপিটেশন প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এগুলো নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে সানশাইন ডিউরেশনটাকে নিতে পারি, ডেইলাইট ডিউরেশন, এই দুটো জিনিস নিতে পারি। তো জাস্ট এখানে গিয়ে আমরা এটাকে আপডেট করে দিব, চারটাকে রিলোড করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখান থেকে ইউআরএলটাকে হিট করব, করার পরে জাস্ট এই জিনিসগুলোকে পাস করতে হবে, কন্ট্রোল অল কন্ট্রোল ভি।
এরপর হচ্ছে আমাদের ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের ভ্যালুগুলোকে আপডেট করে দিব। ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের ভ্যালুটাকে পাস করতেছে। তো এখন এখানে ল্যাটিটিউড লঞ্জিটিউড কিছু কোয়েরি প্যারামিটার পাস করছে, একই সাথে টাইম জোনটাকে পাস করতেছি, স্টার্ট ডেট কবে, এন্ড ডেট কবে, ফোরকাস্ট ডেজ কত, ওয়ান, এটা দরকার নাই। জাস্ট স্টেপটাকে এক্সিকিউটে দিলে হচ্ছে প্যারামিটার স্টার্ট ডেট আউট অফ অ্যালাউড রেঞ্জ। ও নো, তো এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমাদের একটা এরর দিচ্ছে সামহাউ। যে টাইম ট্রাভেল, the time interval to get weather data, and they must be specified with this range. So এখানে জাস্ট ডেটটাকে পাস করতে পারি, এত কিছু না নিয়ে জাস্ট আমরা ডেটটাকে দিয়ে দিব। এখন যদি আমরা এক্সিকিউট করি, খুব সুন্দরভাবে আমাদের ডেটাগুলো চলে আসছে। এগুলো হচ্ছে ইউনিট, আমাদের কাছে ডেটাগুলো আসছে 15, 16, 17, 18, 19, 20, 21 কয়দিন আমাদেরকে টোটাল 7 দিনের ডেটা, 7 দিনের ওয়েদারের ডেটা প্রোভাইড করতেছে, বাট আমরা চাচ্ছি হচ্ছে কি অনলি একদিনের ডেটা। সো এখানে ফোরকাস্ট ডেইজ হিসেবে আমরা আরেকটা জিনিস নিতে পারি কোয়েরি প্যারামিটার হিসেবে। ফোরকাস্ট ডেজটাকে আমরা by default only 7 days are returned up to 16 days. আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট বলতেছে তারা 7। ওকে, আমরা 1 পাস করে দেখতে পারি টেস্টিং পারপাসে। এখন কিন্তু তারা একদিনের ডেটা প্রোভাইড করতেছে, মানে এক্স্যাক্টলি 15 তারিখের 15/8/26 টাইমটা হচ্ছে কত, 15/8/26 ডেটা দিচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। আমরা চাচ্ছি হচ্ছে কি সেপ্টেম্বরের 9 তারিখের ডেটা, মানে এখানে টাইমটা হচ্ছে ম্যাটার করতেছে। আমরা যেটা দিচ্ছি টাইমটাকে আমরা এক্সাক্ট টাইমটাতেই যাচ্ছি। যদি না দেয় তাহলে কি হবে, 15 থেকে 21 ডেটা দিচ্ছে, অর্থাৎ মানে কারেন্ট ডেটাটাকে তারা হেল্প করতেছে, আমাদেরকে এক্সাক্ট ডেটের ডেটা তারা প্রোভাইড করতেছে না। তো এই জায়গাতে আরেকটা কারেকশন আছে, সেটা হচ্ছে কি আমরা এখানে কারেন্ট ডেটাটা ইউজ করবো, কারেন্ট ওয়েদারের ডেটাটা আমাদের লাগবে। আমরা ডেইলি না সিলেক্ট না করে আমরা কারেন্ট ওয়েদারের ডেটাগুলোকে নিব। এখানে ইউনিটগুলো দেওয়া আছে সেলসিয়াস, কিলোমিটার পার আওয়ার, মিলিমিটার। জাস্ট ইউআরটাকে হিট করলাম, করার পরে আমাদেরকে এখানে পাস করতে হবে। এখানে কিভাবে ল্যাটিটিউডের ভ্যালুগুলোকে দিয়ে দিচ্ছি, লঞ্জিটিউডের ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি। এখন তাহলে আমাদের ল্যাটিটিউড, লঞ্জিটিউড, টাইম জোন, ডেট, ওকে, জাস্ট এই ডেটাগুলো দিয়ে আমরা যখন এক্সিকিউট করতেছি তখন আমাদেরকে কারেন্ট ডেটের জিনিসগুলোকে প্রোভাইড করতেছে। কারেন্ট ডেট হচ্ছে কত, 15/8, ও
তো সরি ফর দ্যাট, আমাদেরকে রিকোয়ারমেন্টটাকে আরেকটু চেক করা লাগবে। আহ, এই জায়গাটাতে বলতেছে দ্য স্কেডিউলড ভিজিট ডেট ইজ 3 days ফ্রম দেয়ার এডিশন to the relative list in ClickUp. Multiple receipt date can visit together as a family. Based on this, the email is sent with real weather forecast of the visit day, so they can prepare for the visit. জিনিসটাকে একটু চেক করতে হবে। সাধারণত ক্লিকআপের আত্মীয়দের তালিকায় যুক্ত হওয়ার 3 দিন পর সাক্ষাতের নির্ধারিত তারিখ হয়। 3 দিন পর তালিকায় যুক্ত হওয়ার পর 3 দিন পর সাক্ষাতের তারিখ নির্ধারিত হয়। আমরা এই জায়গাটাতে আমরা 1 সপ্তাহের ডেটা দিয়ে দিতে পারি। তালিকায় যে তারিখ যুক্ত হবে 3 দিন পর সাক্ষাতের তারিখ নির্ধারিত হয়। One day তো একটু কারেকশন ছিল আমাদের টাস্কের মধ্যে। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলতেছে কি স্ক্যাচুয়াল ভিজিট ডেট হবে 3 দিন পরে। মানে আমরা যখন রিলেটিভ অর্থাৎ পেশেন্টের রিলেটিভ গুলোকে যখন লিস্ট অ্যাড করতেছে তখন তার 3 দিন পরে আমাদের ভিজিট ডেটটাকে স্ক্যাচুয়াল করা লাগবে। ওকে, তো এই হিসেবে আমরা আমাদের লিস্টের মধ্যে যে রিলেটিভটাকে অ্যাড করছি এটাকে সেট করতেছি কি থার্সডেতে, অগাস্টের থার্সডেতে আমরা অ্যাড করতেছি, যেটা আমরা অ্যাড করছি আজকে 16th অগস্ট, বাট তার ভিজিট ডে আমরা সেট করছি কত 3 দিন পরে 20। এখন আমরা যেটা করব, আমরা কারেন্ট ডেট থেকে যদি আমরা 1 সপ্তাহের ওয়েদার ফরকাস্টের ডেটা তাকে প্রোভাইড করতে পারি। ওকে, তো এই হিসেবে আমরা যেটা করব, আমরা যেহেতু এটাকে আপডেট করছি জাস্ট এটাকে আর একটু রিএক্সিকিউট করতে হবে। এটাকে এক্সিকিউট করলাম, ডেটগুলোকে নিচ্ছি, তারপরে ডেট থেকে এক্সিকিউট করলাম, তাহলে আমাদের ডেটটা হচ্ছে কি 20 তারিখ 8 মাস 2026। তো এখান থেকে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের ভ্যালু নিলাম। জাস্ট এই জায়গায় এসে আমাদেরকে যেটা করতে হবে, আমরা 1 সপ্তাহের ডেটা নিব। এখানে 7 days ডিফল্টটাকে রাখতেছি, ডিফল্টটাকে রেখে এই ডেটাগুলোকে আমরা নিব। তাহলে আমাদের অ্যাপে এটা কি কম হবে, অ্যাপে এটা হবে এটা। জাস্ট অ্যাপে এটাকে হিট করবে, কন্ট্রোল ভি, ল্যাটিটিউড হচ্ছে এটা, লঞ্জিটিউডের ভ্যালু হিসেবে আমাদেরকে এটা পাস করতে হবে। ওকে, এছাড়া আমরা কোয়েরি প্যারামিটারের মধ্যে কি কি পাস করছি, ল্যাটিটিউড লঞ্জিটিউড টাইম জোন, আর এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ডেটটা হবে ওটাকে পাস করছি। ওকে, স্টারটাকে এক্সিকিউট করলাম, এক্সিকিউট করে দেখতেছি আমাদেরকে সেই 7 দিনের ডেটা প্রোভাইড করতেছে। ঠিক আছে, মানে 15 তারিখ থেকে কারেন্ট ডেট থেকে নেক্সট 7 ডেজের সে ওয়েদার ফরকাস্ট করবে আমরা যে প্যারামিটারগুলো সেট করছি ওগুলো। এখন যেটা করতে হবে, এই ডেটাগুলোকে ইউজারের মেইলে পাঠাইতে হবে। তো আমরা জিমেল থেকে নিচ্ছি, অথবা আমরা চাইলে টেলিগ্রামে পাঠাইতে পারি।
যদি আমরা ইমেল কালেক্ট করতেছি, সো ইমেলে সেন্ড করবো। সো সেন্ড মেসেজ, মেসেজ সেন্ড করবো। তার আগে আরেকটা কাজ করতে হবে, আমি জাস্ট এটাকে স্কিম আকারে নিয়ে বা জাস্ট জেসন আকারে নিয়ে পুরো জিনিসটাকে কপি করব। কপি করার পরে আমি জাস্ট বলবো যে ফরম্যাট করে দাও, জাস্ট ফরম্যাট দিস, জাস্ট ফরম্যাট the parameters value to send to to a email format। দিয়ে দিলাম, দেখি তো কিভাবে ফরম্যাটিং করে দিচ্ছে। সেখানে আমরা কি কি চাচ্ছি, প্রেসিপিটেশনের ভ্যালু চাচ্ছি, নোটের আসলে দরকার নাই, আই জাস্ট নিড এখানে ইমেল টেমপ্লেট দরকার আছে, প্রেসিপিটেশন 7 দিনের যেহেতু ডেটা, I only need an email format, I only need an email text format, email text format। ওকে, ইমেলের টেক্সট ফরম্যাটটা দরকার। এখানে ডেট থাকবে, আর ডেটে অর্থাৎ এখানে 7 দিনের যেটা, তো 7 দিনের ওয়েদার ফোরকাস্ট নেক্সট 7 ডেজ। মেল আউটপুট এটা আমরা জাস্ট কি করব, আমরা মেলটাকে নিলাম, মেলটাকে নেওয়ার পরে কার কাছে মেলটা যাবে এটা আমরা কোড নোট থেকে নিয়ে আসবো। ইমেল দিলাম, ওয়েদার আপডেট ফর নেক্সট 7 ডেজ, এখানে সাবজেক্ট হিসেবে লিখতে হবে ওয়েদার আপডেট ফর নেক্সট 7 ডেজ। নেক্সট 7 ডেজ এর জন্য আমরা ওয়েদার আপডেট দিচ্ছি। এখানে এটা হবে টেক্সট ফরম্যাটে, আমরা জাস্ট থেকে দিয়ে দিব। এখন এই যে আমরা বলতেছি 9/10, সরি এখানে ডেটটাকে নিতে হবে। এগুলো যেহেতু আমরা কি করব, এক্সপ্রেশন আকারে যদি নেই, একটা ডেট হচ্ছে কি, ডেট গুলোকে আমাদেরকে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেট, সেটা আমাদের থার্ড ডেট, ফোর্থ ডেট, সো ডেট 5, 5 এগুলো আসছে 0 1 2 3 4 5, তারপর হচ্ছে 6, সব দিন ডেটা আসছে না, 0 1 2 3 4 5 6। ওকে, সেখানে আমরা কি কি ডেটা নিচ্ছি, টেম্পারেচারটা নিব। আমরা নিচ্ছি হচ্ছে টেম্পারেচার 2 মিটার। এখান থেকে ভ্যারিয়েবল গুলোকে কালেক্ট করতে হবে। ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে, আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারটা নিচ্ছি। টেম্পারেচার এটার সাথে কি মিল করতেছে, সরি, এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, তারপর হচ্ছে আমাদের এগুলো দরকার নয়, ম্যাক্সিমাম টেম্পারেচার, তারপর হচ্ছে মিনিমাম টেম্পারেচার,
তারপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার কত হতে পারে, মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, তারপরে ম্যাক্সিমাম উইন্ড স্পিড, ডে লাইট ডিউরেশন, তারপর হচ্ছে সানশাইন ডিউরেশন। মানে আমরা এই সমস্ত ডেটাগুলো কিন্তু নিচ্ছি। তারপর হচ্ছে রেইন সাম কত হবে, তারপর হচ্ছে আমরা প্রেসিপিটেশন সামটাকে নিচ্ছি, তারপর হচ্ছে প্রবাবিলিটি ম্যাক্স কত হবে। এখন জাস্ট ডেটাগুলোকে পাস করতে হবে। সো ফার্স্ট ডে, সো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা ফার্স্ট ডেটের, এটা সেকেন্ড ডেটের ম্যাক্সিমাম। এখন মিনিমামটাকে নিতে হবে, ফার্স্ট ডেটের মিনিমাম ডেটাটাকে নিতে হবে। তারপর হচ্ছে অ্যাপারেন্ট টেম্পারেচার কত হবে, ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার কত, মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার কত, ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত। সরি, এগুলো কপি করে দিয়ে দিতে হবে সবগুলো। এখানে জিরোর জায়গায় জাস্ট ওয়ান বসে দিলে হবে। এখানে ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত, উইন্ড স্পিড, ডে লাইট ডিউরেশন কত, তারপর হচ্ছে সানলাইট কত, তারপর হচ্ছে আমাদের রেইন সাম কত হতে পারে, সানশাইন নিচ্ছি, সানশাইন ডিউরেশন, সরি দ্যাট, নিতে হবে রেইন সাম, তারপর হচ্ছে প্রেসিপিটেশন, রেইন সামটাকে নিতে হবে। আমরা রেইন সামটাকে নিলাম, তারপর হচ্ছে প্রেসিপিটেশন সামটাকে নিতে হবে, প্রেসিপিটেশন প্রবাবিলিটিটাকে নিতে হবে। ওকে, তো সবগুলোকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে ওয়ানের জন্য, এটা হবে ওয়ানের জন্য, এটা ওয়ানের জন্য, এটা ওয়ানের জন্য। সো এটা ওয়ান সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে যে জিরো ইন্ডেক্স গুলো আছে এগুলোকে ওয়ান হিসেবে পাস করতে হবে। In sum for one index, এখন সেকেন্ড ডেটের জন্য অর্থাৎ এখানে এখন টু সিলেক্ট করতে হবে, টু টু Wait, wait.
সরি, এখানে এটাকে চেঞ্জ করতে হবে কি দিয়ে? এটা হচ্ছে টু, এটাকে টু দিয়ে চেঞ্জ করতে হবে। টু অর্থাৎ ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এখানে 2 নাম্বার ইন্ডেক্সের জন্য আর কি। তো এরপর হচ্ছে এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, এটাকে 3 দিয়ে চেঞ্জ করতে হবে। 3 কিভাবে 4 ইন্ডেক্সের জন্য এই জিনিসটাকে রিপিট করতে হবে। ফোর ইন্ডেক্স 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 কিভাবে আমরা 5 ইন্ডেক্সের জন্য অর্থাৎ ফিফথ ডে এর জন্য আমরা এই জিনিসটাকে রিপিট করব। সরি, এটাকে চেঞ্জ করতে হবে 5 দিয়ে। ফাইভ
আমরা 5 বানাচ্ছি। এখন 6 নাম্বারের জন্য সেম জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। তো 5 টাকে আমরা 6 দিয়ে চেঞ্জ করে দিব। 6 6 6 6 So date 2 3 4 5 6 জাস্ট এটাকে এক্সিকিউট দিচ্ছি। দেখবো যে একটা সুন্দর করে ইমেল চলে গেছে। ওকে, ও কার কাছে মেলটা যাবে এটা বলছি। হ্যাঁ, আমরা যখন এখন যদি আমরা মেলটাকে চেক করি তাহলে দেখবো যে নতুন একটা মেল চলে গেছে আমাদের ইনবক্সে। ওয়েদার আপডেট ফর নেক্সট 7 ডেজ। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, অর্থাৎ 15 তারিখ থেকে শুরু করে 15 তারিখের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 20.6। এগুলার ইউনিটগুলোকে আমরা চাইলে দিয়ে দিতে পারি। ওকে, ইউনিটগুলোকে দেখি কোনোভাবে পাস করা যায় কিনা। সো ইউনিটগুলো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। আমরা জাস্ট এটাকে এক্সপান্ড করি আগে। ইউনিটগুলোকে আই থিঙ্ক দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবে, ইউনিটগুলোকে দেওয়া যাবে। So, ঘুরে ফেলছি, এটা একসাথে দেওয়া উচিত ছিল। এটাকে একটাকে এক্সিকিউট করে দেখি দেখি এটা কি অবস্থা। ও আস্তে আস্তে তো। তারপর হচ্ছে মিনিমাম টেম্পারেচার, এগুলো সবার জন্য সেম। তো এই জিনিসটাকে কপি করে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার যেগুলো আছে সবগুলোর জন্য দিয়ে দিব এটাকে। তো ফার্স্ট ডেটের জন্য সেকেন্ড ডেটের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে তো, তারপর হচ্ছে থার্ড ডেটের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে তো, ফোর্থ ডে এর ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে কত, ফিফথ ডে এর ম্যাক্সিমাম টেম্পারেচার, তারপর একইভাবে মিনিমাম টেম্পারেচারটাকে নিতে হবে।
temperature, minimum temperature, এটা তো আমরা মিনিমাম টেম্পারেচারের ইউনিটটা দিয়ে দিচ্ছি। তারপরে ফিফথ ডে তো মিনিমাম টেম্পারেচার ইউনিটটাকে দিয়ে দিব। তারপরে হচ্ছে নাম্বার 6 ডে, ইউনিটটাকে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে অ্যাপারেন্ট টেম্পারেচারের ইউনিটটাকে দিয়ে দিব। কি অ্যাপারেন্ট টেম্পারেচার, এগুলো সেলসিয়াস আছে, চাইলে একটাকে ইউজ করলে হবে। অ্যাপারেন্ট টেম্পারেচারের পরে ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, অ্যাপারেন্ট টেম্পারেচারের কন্ট্রোল সি। যেহেতু সেম সমস্যা নেই। ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, এটাতে ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচারের ইউনিটটাকে দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাপারেন্ট টেম্পারেচার মিনিমাম, অ্যাপারেন্ট টেম্পারেচার মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, বললাম এটা উইন্ড স্পিডটা হচ্ছে কি উইন্ড স্পিডটাকে দিয়ে দিলাম ডেলাইট ডিউরেশন হিসেবে। ডেলাইট ডিউরেশন ইউনিট দিলাম সানলাইট সেনশন ডিউরেশন, সান precipitation, probability, minimum apparent temperature এর ইউনিট। সো মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচারের ইউনিটটাকে দিতে পারি অ্যাপারেন্ট টেম্পারেচার মিনিমাম, ম্যাক্সিমাম উইন্ড স্পিড, delay duration, function duration, function precipitation sun, probability। একইভাবে ডে 2 এর জন্য আমাদেরকে মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচারের ইউনিটটাকে দিতে হবে। মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার, ম্যাক্সিমাম উইন্ড স্পিড, ডেলাইট ডিউরেশন কত
এটা হচ্ছে আমাদের ডেইলাইট ডিউরেশন। তারপর হচ্ছে সানশাইন, রেন সান, প্রেসিপিটেশন সাম, মিনিমাম টেম্পারেচারের ইউনিট কিভাবে কখন সেট করছে? আচ্ছা, মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচারের ইউনিট, মিনিমাম, তারপর উইন্ড স্পিড, আর ডেইলাইট ডিউরেশন, সানশাইন ডিউরেশন, রেনসাম, প্রেসিপিটেশন, তারপর এটা হচ্ছে প্রবাবিলিটি। ওকে, ডে 4 এর ক্ষেত্রে অ্যাপারেন্ট মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচারের ইউনিট, উইন্ড স্পিড, ডেলাইট, সানশাইন, রেনসাম, প্রেসিপিটেশন সাম, minimum apparent temperature, maximum wind speed, daylight duration, সানশাইনের ইউনিট, রেনসাম, প্রেসিপিটেশন সাম, apparent temperature, wind speed, daylight duration, sunshine duration, রেনসাম, precipitation সাম, probability। কমপ্লিটলি ফাইন। এখন যদি আমরা সরি এটাকে প্রত্যেকটাতে একটা করে স্পেস দিচ্ছি, আমরা মেলে যদি চেক করি এটা একটু বেশি কম হয়ে যাচ্ছে, নিউ লাইন জেনারেট করে দিতে পারি এখানে, কিছু লাইন দিচ্ছি,
এটাকে রি-এক্সিকিউট দিলাম। তো আমরা মেইলটাকে একটু রিচেক করে দেখবো, জাস্ট ইনবক্সটাকে রিফ্রেশ দিব। তাহলে মেইল চলে আসছে, নেক্সট 7 ডেজ এর ওয়েদার ফরকাস্ট, 15 তারিখ 8 মাস 2026। এটার ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 20.6 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার হচ্ছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার 22.5 ডিগ্রি সেলসিয়াস, মিনিমাম অ্যাপারেন্ট টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি, ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 22.6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আন্ডার দ্য 10 মিটার। ওকে, সো ডেইলি ডিউরেশন হচ্ছে এত সেকেন্ড, এটি মেবি সেকেন্ড। ওকে, আর সানশাইন ডিউরেশন হচ্ছে এত সেকেন্ড। রেনসাম এখানে মানে রেন হওয়ার পসিবিলিটি নাই, এখানে রেন হওয়ার পসিবিলিটি নাই, প্রেসিপিটেশন প্রবাবিলিটি ম্যাক্স 1%। তো যেখানে রেন হওয়ার পসিবিলিটি আছে, আমরা এরকম কোনো পসিবিলিটি আছে কিনা দেখি নেক্সট 7 ডেজে। সো আমরা নেক্সট 7 ডেজে দেখতেছি কোনো রেন হওয়ার পসিবিলিটি নাই। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল যেটা আমরা কিভাবে ইউজারের মেইলে কিভাবে হচ্ছে, অর্থাৎ সরি রিলেটিভের মেইলে কিভাবে আমরা ওয়েদারের আপডেটেড ডেটা পাঠাইতে পারি। অর্থাৎ যেই দিনে আমরা কোনো একটা রিলেটিভ ক্রিয়েট করতেছি তার 3 দিন পরে আমরা কি করব, ওয়েদারের ডেটা তার মেইলে পাঠাবো অ্যাজ এ ভিজিট ডে। ওকে, এটা ছিল। আমরা এখানে আরো কিছু কাস্টমাইজেশন করতে পারি, সেটা হচ্ছে আমরা টাইমটাকে বাড়াইতে পারি। টাইমটা অলরেডি বাড়াচ্ছি, ডেইলি। এখানে একটা অ্যাপ্রিসিয়েশনও দিতে পারি, হাই, দেওয়ার পরে তার নেমটাকে মেনশন করতে পারি। নোটে গেলাম, কোড নোটে গিয়ে নেম, ওয়েদার ডেটা, ওয়েদার ডেটা, weather forecast data for 7 days from your from your from your task creation. Okay. So again send the data. So আমরা ইমেলটাকে আরেকটু রিফ্রেশ করে দেখবো, যেটা চলে আসছে, হাই, আমাদের রিলেটিভের নেম হচ্ছে কি জন, ইউর ওয়েদার ফরকাস্ট ডেটা ফর 7 days ফ্রম ইউর টাস্ক ক্রিয়েশন, এই হচ্ছে অবস্থা। So আমরা যে অর্থাৎ এইভাবে এটাই ছিল মূলত আমাদের অটোমেশনের পারপাস, ওভারঅল ফ্লোটা হচ্ছে এটা। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা যখন ট্রিগার করতেছি, আমরা যখন এই জায়গাটাতে ট্রিগার করতেছি এবং এখানে একটা নিউ টাস্ক ক্রিয়েট করার সাথে সাথে আমি বাকি কাস্টম ফিল্ডে যেটা পাস করার আগে আমার ট্রিগারটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। সো ট্রিগারটা অফ হয়ে নেক্সট নোডে চলে যাচ্ছে, তখন কিন্তু সেই কি তার এই টাস্কের পরের ডেটাগুলো সে আর পাচ্ছে না। ওকে, তো এই ডেটাগুলোকে পাওয়া পর্যন্ত যাতে কোনো এরর পাস না করে, আমরা এইখানে একটা ওয়েট নোড ইউজ করবো। ওয়েট নোড ইউজ করতেছি, বলতেছে ট্রিগার পাস করার পরে সে 1 মিনিট ওয়েট করবে। ওকে, এখানে কত সেকেন্ড বলছে, আমরা এখানে মিনিটে করে দিচ্ছি 1 মিনিট। 1 মিনিট ওয়েট করবে। ওকে, তারপরে এখন যদি আমরা নোটটাকে এক্সিকিউট করি, এখন পুরো যে ওয়ার্কফ্লোটাকে যদি একবার এক্সিকিউট করি তাহলে কি হবে, জাস্ট এক্সিকিউটে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে একটা টাস্ক ক্রিয়েট করতেছি। এটার নাম দিচ্ছি, রিলেটিভ নেম হচ্ছে হোপ, তারপর হচ্ছে আমাদের ডেটাগুলোকে পাস করতে হবে সিরিয়ালি। আমরা এটা কোন পেশেন্টের রিলেটিভ, এটা ধরলাম হচ্ছে পেশেন্ট 8 এর রিলেটিভ, এবং তাদের সাথে সম্পর্কটা হচ্ছে কি, সে হচ্ছে প্যারেন্ট প্যারেন্ট। ওকে, ফোন নাম্বারটাকে দিতে হবে 017, ফোন নাম্বারটা দিলাম, তারপর মেলটাকে পাঠাইতে হবে, আমরা সেই মেলটা দিচ্ছি @gmail.com। ওকে, মেলটাকে দিলাম, এরপর হচ্ছে আমাদের ভিজিটিং ডে হিসেবে আমরা ধরলাম থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে ভিজিট করবে, লোকেশন হচ্ছে কি
লাস ভেগাস, ভেগাস, ওকে। এবং ডেট হিসেবে ফ্রাইডে এর কোনো একটা ডেট হিসেবে করতে হবে। সো আগস্টের ফ্রাইডেতে আজকে যেহেতু টাস্ক ক্রিয়েট করতেছি, নেক্সট 21, ওকে, 21 তারিখ আমরা ডেট সেট করতেছি। সো তারপরে জাস্ট এখানে আমাদের অটোমেশনে যাইতে হবে, 1 মিনিট ওয়েট করতেছে, যেটা আমাদের টাস্ক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাতে। এখন আমরা এখানে নোডে, আমাদের নোডটা অলরেডি পুরো এক্সিকিউশনটা রান হয়ে গেছে, মানে কোনো এরর ছাড়া। যদি আমরা এই ওয়েট নোটটা ইউজ না করতাম তাহলে কিন্তু এখানে সে একটা এরর দিত, কারণ হচ্ছে কি আমরা টাস্কটাকে ক্রিয়েট করছি, বাট ডেটাগুলো কি স্টিল কি আমরা পাস করে নিই। সো যখন ডেটাগুলো নিয়ে কাজ করতে যেত তখন সেখানে একটা এরর রেজ করতো। তো এই জিনিসটাকে আমরা ইগনোর করার জন্য আমরা এখানে একটা ওয়েট নোট ইউজ করছি, মানে টাস্কগুলো সেট করার জন্য। ঠিক আছে, টাস্কের ডেটাগুলো, কাস্টম ফিল্ডের ডেটাগুলোকে সেট করার জন্য আমরা 1 মিনিট ওয়েট করে দেন পরবর্তী নোট এক্সিকিউশনে যাচ্ছি। সো আমরা ফাইনালি যদি আমাদের মেলটা দেখি, জাস্ট এখানে একটা রিফ্রেশ দিতে হবে, আমাদের ইনবক্সে নিউ একটা মেল চলে আসছে। হাই হোপ, রিলেটিভ নেম হচ্ছে কি হোপ, ইউর ওয়েদার ফরকাস্ট ডেটা ফর 7 days ফ্রম ইউর টাস্ক ক্রিয়েশন। সো 15 তারিখ থেকে 21 তারিখে ডেটা দেখাবে। ইয়া, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ দিন ডেটা, মানে মোট 7 দিনের ডেটা। আমরা চাইলে 16 days পর্যন্ত এই ডেটাগুলো দেখাই দিতে পারি, ওকে। সেক্ষেত্রে একদম 21 মানে ভিজিটিং ডেট, আমরা ভিজিট ডেট হিসেবে কত রাখছি, টাস্ক আজকে ক্রিয়েট করতেছি, 3 দিন পরে আমরা যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারি। তো 3 দিন পরে আমরা 21 তারিখ সিলেক্ট করলাম তার ভিজিট ডেট হিসেবে। তো দেখতেছি ভিজিট ডেটের প্রেসিপিটেশন সাম কত হইতে পারে, 0.3 মিলিমিটার পর্যন্ত হইতে পারে, বৃষ্টিপাত হইতে পারে। এখানে প্রেসিপিটেশন প্রবাবিলিটি ম্যাক্সিমাম হচ্ছে 14%, সেন্ট অটোমেটিকলি উইথ এন আইটেম। সো এখানে আরেকটা জিনিস আমরা ফরম্যাটিং করতে পারি, সেটা হচ্ছে কি মেলটা আসলে কোত্থেকে যাচ্ছে এটাকে আমরা মেনশন করে দিতে পারি। থ্যাঙ্কস এন্ড রিগার্ডস এখানে একদম লাস্টে লিখে দিতে পারি। থ্যাঙ্কস এন্ড রিগার্ডস, যে আরেকটা জিনিস লেখা যায়, বেস্ট রিগার্ডস পেশেন্ট। এটা হচ্ছে আমাদের কোম্পানি, জাস্ট এটাকে এক্সিকিউট দিলে নিউ একটা মেল চলে যাবে। এখানে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ইউর ভিজিট ডে, ভিজিট ডেটাকে আমরা মেনশন করে দিতে পারি। এটা তো 7 দিনের ডেটা দেখাচ্ছে, ঠিক আছে, ভিজিট ডেটাকে আমরা এখানে বলতে পারি ইউর ভিজিট ডে ইজ, ইউর ভিজিট ডে, এখানে ভিজিট ডেটটাকে এখানে দিয়ে দিব, তার ভিজিট ডেট জাস্ট এক্সিকিউট করলাম, রিফ্রেশ দিলে নিউ একটা লেটেস্ট মেল হচ্ছে, এটা আমরা বলতেছি ইউর ভিজিট ডেট হচ্ছে কত, 21 আগস্ট 2026, 21 তারিখ পর্যন্ত ডাটা থাকে। এটা ছিল আমাদের মূল অটোমেশন। যদি আপনারা প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।